তো অ্যাডাপ্টেশন আমরা জানি, কতদিন আমরা পড়েছিলাম অ্যাডাপ্টেশনের ডেফিনেশনটা। এটা আর আজকে না বলি, শুধু একবার মানে এটা বলে যাই যে আমরা অনেকে হয়তো মিস করেছে, মূল কথা বলে যাই অ্যাডাপ্টেশনটা আসলে কি। এবং আমাদের ডেফিনেশন জানতে হবে না, কিন্তু ডেফিনেশনটা অর্থটা কি সেটা একটু দেখি। অ্যাডাপ্টেশন আর রিভার্সিবল ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল রেসপন্সেস। এটা হচ্ছে রিভার্সিবল চেঞ্জ, মানে হচ্ছে এক অবস্থায় গেলেও আগের অবস্থায় ফিরে আসা সম্ভব, সেই পর্যন্ত এটা অ্যাডাপ্টেশন। রিভার্সিবল চেঞ্জ যেটা ফাংশনাল এবং স্ট্রাকচারাল রেসপন্স, মানে শুধু এমন না যে এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, একটা শেপ থেকে আরেকটা শেপে চলে গেছে তা না, এটা ফাংশনও চেঞ্জ হয়ে গেছে। কেন হবে এটা? এটা হবে হচ্ছে ফিজিওলজিক কোনো স্টেট পরিবর্তন হলে, নর্মাল বডি ফিজিওলজি যদি চেঞ্জ হয় তাহলে হতে পারে, অথবা যদি প্যাথোলজিক স্টিমুলাই চেঞ্জ হয়, কোনো একটা প্যাথোলজিক স্টিমুলাই যদি আমরা দেই সেক্ষেত্রে হতে পারে, নর্মাল ফিজিওলজি চেঞ্জ হলেও হতে পারে। যেখানে কি হবে, নিউ বাট অল্টার্ড স্টেডি স্টেটস একটা অ্যাচিভ করা হবে সেলে। সেল একটা নিউ কিন্তু অল্টার স্টেডি স্টেট বলা হচ্ছে। স্টেডি স্টেট মানে কি? সংক্ষেপে যদি বলি, এটা গতিশীল জিনিসকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা, এটা হচ্ছে স্টেডি স্টেট। এমন না যেমন ধর একটা আহ চৌবাচ্চায় পানি আছে, তো এটা স্টেডি স্টেট বলা যাবে না। স্টেডি স্টেট তখনই যখন এই চৌবাচ্চাতে একটা নল দিয়ে পানি ঢুকবে আর একটা নল দিয়ে বের হবে, এই দুটা একই পরিমাণ যখন হবে, তখন সমান পানি ঢুকবে সমান পরিমাণ বের হবে। তারপরে এই কারণেই দেখা যাবে একটা স্থির লেভেল মেনটেন করছে, এটা হচ্ছে স্টেডি স্টেট, যেখানে একটা চেঞ্জ হইতেছে তারপরে সে স্থির অবস্থা মেনটেন করতেছে। তো অ্যাডাপ্টেশনটা এইরকম, মানে চেঞ্জ হোক যাই হোক, সে একটা নতুন একটা অবস্থায় চলে আসছে, পার্মানেন্ট অবস্থা না। এই জন্যই বলা হচ্ছে স্টেডি স্টেট। এবং এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেলকে বাঁচায় রাখা এবং তার ফাংশন কন্টিনিউ করা। এইসব কারণে এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন আমরা পড়বো এখন। কি কি টাইপ আছে আমরা জানি: হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, তারপর হচ্ছে অ্যাট্রোফি, তারপর মেটাপ্লাসিয়া। এটা একটু জাস্ট শর্টকাট একটু কথা বলে নিব এই বিষয়ে। তো হাইপারট্রফি কি? ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য সেল, সেলের সাইজ বাড়বে। এটা সহজ কথা। সেলের সাইজ বাড়বে কেন? যদি সেলুলার প্রোটিন সিনথেসিস বেড়ে যায় বা আদার স্ট্রাকচার যদি কম্পোনেন্ট, সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট যদি সিনথেসিস বেড়ে যায়, তাহলে সেলের সাইজ বাড়বে। কারণ সেলের সাইজ বাড়বে কেন, বা কার সেলের সাইজ বাড়বে? আমরা জানি বডিতে আমাদের অনেক ধরনের সেল আছে: স্টেবল সেল, পার্মানেন্ট সেল, বা ল্যাবাইল সেল। মানে যেসব সেল সাধারণত ডিভাইড করতে পারে না, যাদের একমাত্র অপশন বড় হওয়া, সাইজ বেড়ে যাওয়া, সেইটাতেই সাধারণত হাইপারট্রফি হয়। যারা ডিভাইড করতে পারে তাদের হাইপারট্রফি হয়। কিন্তু এই সেল, যে সেলের ডিভাইডেশন ক্ষমতা নাই, সে তো আসলে হাইপারপ্লাসিয়া হইতে পারবে না, মানে সেল নাম্বার বাড়তে পারবে না, তার শুধু সাইজ বাড়বে। যেমন স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, এই মাসলগুলো তো আসলে খুবই সামান্য ডিভাইডিং ক্যাপাসিটি আছে, এই জন্য হাইপারট্রফিটা মেইনলি এইসব মাসলেই হয়। তাহলে হাইপারট্রফির মেকানিজম আমরা জানলাম। এখন এই যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, মানে মূল কথা, যে প্রোটিন যদি সিনথেসিস বাড়ে তাহলে আসলে এটা হয়, প্রোটিন, মায়োফিলামেন্ট, এগুলো। তো ফিজিওলজিক আছে, প্যাথোলজিক আছে হাইপারট্রফি। তো আমরা যেটা বললাম যে ফিজিওলজি যদি আমরা ধরি, এই যে আমরা বডি বিল্ডার যে মাসল তৈরি করতেছে, এটা ফিজিওলজিক হাইপারট্রফি, ফিজিওলজিক্যাল সেন্স। এটা কোনো প্যাথোলজি নাই। অথবা আর ইউটেরাস, নর্মাল ইউটেরাস যেমন প্রেগনেন্সিতে যে বড় হচ্ছে, সেখানে হাইপারট্রফি হয়, হাইপারপ্লাসিয়া হয়। এটা হচ্ছে ফিজিওলজিক হাইপারট্রফি। আর প্যাথোলজিক হাইপারট্রফি কি? এই যে হার্ট মাসল, আমরা যেটা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কমন। তো গত ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন কোনটাতে ইসকেমিয়া বেশি হয়। গত ক্লাস দেখলে অনেকেই মানে পারবেন এটা। তো হাইপারট্রফিটা মেইনলি হচ্ছে ওভারলোডের কারণে, প্রেশার বা ভলিউম ওভারলোড। হার্টের উপর যদি চাপ পড়ে, প্রেশার পড়ে, সেটা হতে পারে। প্রেশার পড়বে কেন? লেফট ভেন্ট্রিকল আগে যে প্রেশারে পাম্প করতো, এখন সেই প্রেশারে পাম্প করলে হচ্ছে না, কারণ বাই আউটসাইডে প্রেশার বেড়ে গেছে, হাইপার টেনশন হয়েছে। তখন তাকে, আগে যদি লেফট ভেন্ট্রিকল 120 মিলিমিটার মানে প্রেশার দিলেই ব্লাড পাস হয়ে যেত, এওটা দিয়ে সারা বডিতে সিস্টেম সার্কুলেশন চলে যেত। এখন সেটা হচ্ছে না। এখন দেখা গেলো তার প্রেশার 140। ওয়ান ফর্টি যদি 140 যদি প্রেশার হয়, তো লেফট ভেন্ট্রিকলকে এখন কি করতে হবে? সরি, তো মনে হয় মাইক্রোফোন অন করা, অডিওটা অফ করে নেই। তো প্রেশার যদি হার্টের কাজ বেশি করতে হয়, সেটা ভলিউম বেশি হোক, রিগার্জিটেশনের কারণে অথবা সিস্টেমিক হাইপারটেনশনের কারণে প্রেশার বেশি হোক, তাহলে হার্টের উপর ওয়ার্কলোড বাড়বে। ওয়ার্কলোড বাড়লে সে তার প্রোটিন সিনথেসিস করে সে সাইজে বাড়বে। কেন? তার লেংথ বাড়বে। লেংথ বাড়লে সুবিধা কি? আমরা মনে হয় সবাই জানি, ফিজিওলজিতে পড়ে আসছি, ফ্রাঙ্ক স্টার্লিং ল, মনে হয় আমরা অনেকের মনেও আছে, যে কার্ডিয়াক মাসল লেংথ যদি বাড়ে ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে, তাহলে তার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। তো মূল উদ্দেশ্য এটাই।
ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় এই যে পরিবর্তিত পরিস্থিতি, নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়া। মূলত অ্যাডাপ্টেশনের উদ্দেশ্যই তাই, যে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে শরীরে সেটাকে কম্পেনসেট করা, সেটাতে রিয়াক্ট করা নতুন ভাবে। আমার শরীরে বেশি ব্লাড পাম্প করতে হবে, এখন বেশি কাজ করতে হবে, তাহলে হার্ট মাসেলের লেন্থ বাড়বে, সাইজ বাড়বে, এরকম। তো এটা নিয়ে আর না বলি। এখন আমরা আসি হাইপারট্রফি মেকানিজমটা, আসলে অত লাগবে না, মূল কথাটা জানলেই চলবে, যেখানে মেইনলি ইন্টারসেলুলার প্রোটিন সিনথেসিস হয়। মেকানিজমটা আমাদের লাগবে না আসলে। আর আসি হাইপার প্লাসিয়া, ওই যে ইনক্রিজ নাম্বার অফ সেল। তাহলে কোন সেলে হাইপার প্লাসিয়া হবে? যেসব সেলে ডিভাইডিং ক্যাপাসিটি আছে, যারা ডিভাইড করতে পারে তাদের হাইপার প্লাসিয়া হবে। ডিভাইড করতে পারে অনেক সেলে আছে শরীরে। তো এটার ফিজিওলজি, প্যাথোলজি, এটারও দুটো টাইপ আছে। হাইপারট্রফি যেমন ফিজিওলজিক হাইপারট্রফি, প্যাথোলজিক হাইপারট্রফি। এটাতে হচ্ছে ফিজিওলজিক প্যাথোলজিক হাইপারপ্লেসিয়া। তো ফিজিওলজিক হাইপারপ্লেসিয়া কখন হবে? যদি হরমোন সেন্সিটিভ যে অর্গান গুলো আছে, ওই যে আবার যদি আমরা ইয়েতে যাই, কি বলে, ইউটেরাসে যাই, প্রেগনেন্সির সময় হাইপারট্রফি হবে, হাইপারপ্লেসিয়া হবে। ব্রেস্টে, পিউবার্টিতে, বা ল্যাকটেশন পিরিয়ডে, তো এগুলোতে হাইপারপ্লেসিয়া হবে। তোমার লিভার রিজেনারেশন, এগুলোতে হাইপারপ্লেসিয়া হবে। তো এই যে হাইপারপ্লেসিয়া ফিজিওলজিক হচ্ছে, অথবা প্যাথোলজিকও হইতে পারে। আচ্ছা, একটা কথা, এই যে হাইপারপ্লেসিয়াকে আমরা কিন্তু ইয়া বলি যে এটাও একটা ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্সি, মানে শুধু মেটাপ্লেসিয়াই না, হাইপারপ্লেসিয়া ম্যালিগনেন্সি করতে পারে। একটা কমন হাইপারপ্লেসিয়াকে উদাহরণ দিতে পারবেন? আমাদের এনিমিয়াতে হয়, যেগুলো এনিমিয়াতে একটা হাইপারপ্লেসিয়া হয়, কোথায় হয় কেউ বলতে পারবেন? কে একজন রেসপন্স করেন। কেউ একজন বলেন শুনি, সমস্যা নাই তো। এনিমিয়া হয়েছে মানে হচ্ছে আমার বডিতে আরবিসি কম, ব্লাড সেল কম। তাহলে এই ব্লাড সেল কম, এটাকে কম্পেনসেট করবে কে? ব্লাড সেল বাড়ায় দিবে। ব্লাড সেল তৈরি হয় কোথায়? বোন ম্যারোতে। তাহলে বোন ম্যারোতে হাইপারপ্লেসিয়া হবে, যেটাকে আমরা বলি কম্পেনসেটরি ইরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া। ইভেন থ্যালাসেমিয়াতে এটা এত বেশি হয়, এই থ্যালাসেমিয়াতে যেহেতু হিমোলাইসিস হয়, সেল ব্রেকডাউন হয়, এই ইরাথ্রয়েড হাইপারপ্লেসিয়াটা, কম্পেনসেটরি ইরাথ্রয়েড হাইপারপ্লেসিয়া হয় অনেক বেশি হয়। এবং এক সময় গিয়ে যদি এইটা বোন ম্যারো কাভার না দিতে পারে, তাহলে এক সময় গিয়ে বোন ম্যারোর বাইরে গিয়েও ইলেকট্রোপয়েসিস হয়, যেটা কেন বলি এক্সট্রা মেডুলারি ইলেকট্রোপয়েসিস। বোন ম্যারোর যে মেডুলা, সেখানে যখন মানে কম্পেনসেট করতে পারতেছে না এটা মিলেও, তখন মেডুলার বাইরে মানে এক্সট্রা মেডুলারি ইলেকট্রোপয়েসিস, যেমন স্প্লিনে হয়, হইতে পারে যদি খুব সিভিয়ার কন্ডিশনে যায়। এই কম্পেনসেটরি ইলেকট্রন হাইপোপ্লাস্টিক কারণে এই যে আমরা থ্যালাসেমিয়াতে যে একটা ফেস পাই, যে মঙ্গলয়েড ফেস বলি, মঙ্গোলিয়ানদের মতো, এগুলো একটু উঠা ওঠা, কপাল একটু উঠে আছে, এগুলো ওই ইলেকট্রন হাইপোপ্লাস্টিকের কারণেই হয়। যখন ইলেকট্রোপয়েসিস বেশি বেশি হয় এই ম্যারোর ভিতরে, তখন এগুলো বাইরের দিকে চাপ দেয়, তখন এগুলো বোনগুলো উঁচু হয়ে যায়। তাহলে ফিজিওলজিক হাইপারট্রফি আমরা পড়লাম, হাইপারপ্লাসিয়া পড়লাম। প্যাথোলজিক হাইপারপ্লাসিয়ার একটা এক্সাম্পল কি? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এটা খুব ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কেন হয়? একটা হরমোন ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন এটার জন্য দায়ী। ইস্ট্রোজেন আর কোথায় হাইপারপ্লাসিয়া করে বলেন দেখি একটু? ব্রেস্টে করতে পারে না? ব্রেস্ট, ব্রেস্ট করতে পারে। তাহলে এখানে খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যে আমি যেটা বললাম যে হাইপারপ্লাসিয়া ফার্টাইল সয়েল ফর মেলিগন্যান্সি, মানে হচ্ছে হাইপারপ্লাসিয়া হইলে মানে সেল গ্রোথ বেশি, সেল প্রলিফারেশন বেশি। তো যার প্রলিফারেশন হবে তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। মানে আমরা এই যে অনেকে কাজের ভুল ধরি, কাজের ভুল ধরি কারণ সে কাজ করে বলে সে ভুল করে, যে কাজ করে না তার তো ভুল হবে না। তো যত বেশি প্রলিফারেশন, প্রলিফারেট করতে গিয়ে, ডিএনএ রেপ্লিকেশন করতে গিয়ে তার হচ্ছে একটা ভুল হয়ে যেতে পারে, ডিএনএ মিউটেশন হইতে পারে। তো মিউটেশন হইলে আলটিমেটলি সেটা ক্যান্সারের রূপ নিতে পারে বা টিউমারের রূপ নিতে পারে। তাহলে এই জন্য হাইপারপ্লাসিয়া এগুলো হচ্ছে ম্যালিগন্যান্সি ফার্টাইল সয়েল বলা হয়, উর্বর ভূমি। কেন? কারণ তারা যেহেতু কাজ বেশি করতেছে, ডিভিশন বেশি হইতেছে, পরিভাষণ বেশি হচ্ছে, তাদের ভুল ভাল করে দিয়ে একটা মিউটেশন হয়ে যেতে পারে, তখন সেখান থেকে ম্যালিগন্যান্সি রাইজ করতে পারে। তো তাহলে আমরা যদি এই যে ইস্ট্রোজেন দিয়ে যে হাইপারপ্লাসিয়া হয় এন্ডোমেট্রিয়ামে, এই হাইপারপ্লাসিয়া থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে, অ্যাডেনোকার্সিনোমা। এই জন্য ইস্ট্রোজেন হচ্ছে, বলা হয় যে এটা হরমোন, মানে কি বলে যে এই হরমোনটাই দায়ী। তো ইস্ট্রোজেন দিয়ে ব্রেস্টেরও তো পলিফারেশন আমরা জানি না। ইস্ট্রোজেন যদি বাড়ে, কারো ব্রেস্টের কার্সিনোমা হতে পারে না? ব্রেস্ট কার্সিনোমা খুবই 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 কম ফিমেলদের, একেবারেই খুবই কম।
তো ব্রেস্ট কার্সিনোমার তাহলে একটা রিস্ক ফ্যাক্টরকে আমরা ইস্ট্রোজেন বলতে পারি না? অবশ্যই ইস্ট্রোজেন বলতে পারি, কারণ ইস্ট্রোজেন যেহেতু পলিভারেশন করে, তো যে পলিভাইড করবে সেই তো আলটিমেটলি ক্যান্সারও করতে পারে, ম্যালিগন্যান্সি করতে পারে। তাহলে এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলে সুবিধা কি, যদি আমি বলি যে হ্যাঁ ইস্ট্রোজেন ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর, তাহলে ব্রেস্ট ক্যান্সারের যখন আমরা পড়বো ভবিষ্যতে, ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টরের ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকে মুখস্থ করতে যায়, কিন্তু আসলে এটা একটু বুঝলেই অনেকগুলো পয়েন্ট আমরা এক বসায় বলতে পারি যে আসলে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। যেমন ইস্ট্রোজেন যদি হয়, ইস্ট্রোজেন আমাদের কোন সময় মানে কি বলে রিলিজ হয়, ইয়ার সময় তো, প্রেগনেন্সির সময় তো, সরি মানে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় তো ইস্ট্রোজেন ইস্ট্রোজেন ভূমিকা পালন করে। তো যদি এমন হয় যে কারো মেনস্ট্রুয়েশন কম হয়, ধরা যাক কথার কথা, তাহলে তার ইস্ট্রোজেন এক্সপোজার কম হবে। একটা ফিমেলের যদি আমরা রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা ধরি, ধরা যাক এটা একটা, আমরা এটা আঁকার চেষ্টা করি। ধরা যাক এটা একটা ফিমেলের রিপ্রোডাক্টিভ লাইফ সাইকেল। এটা হচ্ছে, আঁকা ভালো হতেছে না, এটা হচ্ছে 15 মানে 15 বছর বয়স, এটা ধরলাম 45 বা 49, আচ্ছা 45ই ধরলাম। এই একটা পিরিয়ড ফিমেলের রিপ্রোডাক্টিভ পিরিয়ড। তো এই সময়টায় সে যত মেনস্ট্রুয়েশনের মধ্য দিয়ে যাবে, ততবার সে ইস্ট্রোজেন এক্সপোজার হবে, তত তার ঝুঁকি বাড়বে। তাহলে মানে ইস্ট্রোজেন বাড়লে ঝুঁকি বাড়তেছে ব্রেস্ট কার্সিনোমার। তাহলে রিস্ক গুলো কি ইস্ট্রোজেন, তাহলে এখন কোন ঘটনাগুলো ঘটলে ইস্ট্রোজেন কমবে বা কোনটা ঘটলে ইস্ট্রোজেন বাড়বে? এখন ধরা যাক একটা ফিমেল এখানে একবার প্রেগনেন্ট হয়েছে, এখানে একবার 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 হয়েছে, মানে 1 2 3 4 5 6, 6বার প্রেগনেন্ট হয়েছে তার লাইফ টাইমে, মানে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে 6বার প্রেগনেন্ট, মানে ওই সময়টা তার ইস্ট্রোজেন এক্সপোজার হচ্ছে না, মেনস্ট্রুয়েশন হচ্ছে না। তার মানে সে কম এক্সপোজ হচ্ছে ইস্ট্রোজেনে তার লাইফ টাইমে। তাহলে তার ঝুঁকি কমবে না বাড়বে? যেহেতু ইস্ট্রোজেনের এক্সপোজার কম, তার মানে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কম। তাহলে মাল্টিপ্যারিটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কম। নালিপ্যারিটি বা যদি কেউ প্রেগনেন্ট না হয় তাহলে তার ঝুঁকি বেশি। এটা একটা বুঝলাম। আচ্ছা, এখন যদি কারো আর্লি মানে কি বলা যায় মেনার্কি হয়, ধরা যাক তার মেনার্কি এখানে শুরু হয়েছে, ধরা যাক 10 বছর বয়সে, তাহলে এই 10 থেকে ধরা যাক 45 পর্যন্ত, তারপর সে আরো 5 বছর বাড়ছে, মানে সে দীর্ঘদিন ধরে স্ট্রোজেনে এক্সপোজড, তাহলে তার ঝুঁকি বাড়বে। তাহলে আর্লি মেনার্কিতে ব্রেস্ট কার্সিনোমার ঝুঁকি বাড়বে। এখন দেখা যাক যে কারো ধরা যাক 15তেই মেনার্কি হয়েছে, এদিকে 45 না, এদিকে 55তে গিয়ে তার হচ্ছে মেনোপজ হয়েছে, তাহলে সে আরো 10 বছর এক্সট্রা স্ট্রোজেন এক্সপোজ হয়েছে, এই 15 থেকে 55, তাহলে তার ঝুঁকি বাড়বে। তাহলে আর্লি মেনার্কি, লেট মেনোপজ, এগুলো হচ্ছে ঝুঁকি বাড়ায়। আর মাল্টিপ্যারিটি হচ্ছে ঝুঁকি কমায়। মাল্টিপ্যারিটি শুধু তাই তো না, ওদের হচ্ছে যত বেশি প্রেগন্যান্ট তত বেশি যদি সে ব্রেস্ট ফিড করায়, ওই অনুপাতে ব্রেস্ট ফিডিংও ঝুঁকি কমায়। তাহলে অনেক বেশিবার ব্রেস্ট ফিড করাবে অনেক বেশি সময় ধরে, তাহলে ব্রেস্ট ফিডিং যত বেশি করাবে, যত প্রলং ডিউরেশনে হবে, তার ঝুঁকি তত কমবে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, যে শুধুমাত্র ইস্ট্রোজেনের ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, তাহলে ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো ঝুঁকি সম্পর্কে আমরা জানতে পারি। তারপর হচ্ছে যাদের আর্লি মানে ফার্স্ট প্রেগনেন্সি অনেক পরে হয়, 35-এর পরে, তাদের ঝুঁকি বেশি। ওই একই হিসাব, সে অনেকদিন ধরে ইস্ট্রোজেন টানা এক্সপোজ হয়ে আছে। আমার মনে হয় এটা বোঝা হয়ে গেছে। এটা জাস্ট বললাম যে এখান থেকে আমরা এটা আমরা কোরিলেট করে পড়ি না, যেহেতু এই জন্য মজা পাই না। আমার মনে হয় কোরিলেট করে পড়লে অনেক কিছু ভালো লাগবে, যে হ্যাঁ, আমি এটা দিয়ে শিখলাম, এই জিনিসটা আমার জেনে লাভ কি হলো। এখানে প্যাথোলজিতেই শেষ না, প্যাথোলজি তো শেষ না সবকিছু। আচ্ছা, এরপর আমরা একটু, আচ্ছা এরপর আসি হচ্ছে মেকানিজম হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়ার মেকানিজম কি? একই কথা, যেহেতু গ্রোথ বাড়াইতে হবে, তাহলে গ্রোথ ফ্যাক্টর এটাকে স্টিমুলেট করতে পারে সেল ডিভিশনের জন্য, অথবা নতুন নতুন সেল তৈরি হতে টিস্যু স্টেম সেল থাকে। আমরা জানি যে স্টেম সেল থাকে, যে যে কোনো টিস্যুর পাশে কিছু স্টেম সেল থাকে, ওরা প্রলিভারেট করে বাড়াইতে পারে। বিশেষ করে লিভার, যখন আমরা রিজেনারেশনের ঘটনা পড়ি, লিভার রিজেনারেশন, তখন এই স্টেম সেলের ঘটনাটা ঘটে। লিভার রিজেনারেশনের থিওরি কিন্তু সেই প্রাচীনকালে ছিল, গ্রিকরাও মানে গ্রিক মিথোলজিতেও লিভার রিজেনারেশনের কথা আসছে। ওই যে গ্রিক দেবতা প্রমিথিউস, প্রমিথিউস সে স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে মানুষকে আগুনের নলেজ দান করে, মানে আগুন দান করে আর কি। এই কাজের শাস্তি হিসেবে জিউস তাকে শাস্তি দেয় আর কি।
ওই পাহাড়ে বাঁধে রাখে, সারাদিন সে একটা কাক তার লিভার টুকরে টুকরে খেয়ে ফেলে, লিভারটা চলে যায়, পরের দিন আবার লিভার রিজেনারেট করে, পরের দিন আবার সে টুকরে টুকরে খায়, এই যে শাস্তি। মানে রিজেনারেশন হইতো এটা তারা জানতো না, কিন্তু কোনোভাবে হয়তো এই নলেজ তাদের ছিল যে লিভারটা রিজেনারেট করে। তো এই হচ্ছে মোটামুটি হাইপোপ্লাসিয়ার ঘটনা। এখন আসি অ্যাট্রোপি। অ্যাট্রোপি আমরা জানি, এতক্ষণ কি বললাম যে হাইপারপ্লাসিয়া হচ্ছে নাম্বার বাড়ে, হাইপারট্রফিতে সাইজ বাড়ে, কিন্তু অ্যাট্রোপিতে দুইটা ঘটনায় উল্টা, মানে একটা না। যেমন ওখানে সাইজের জন্য একটা টার্ম ছিল, নাম্বারের জন্য টার্ম ছিল, এখানে সাইজ এবং নাম্বার দুটোর জন্য একটাই টার্ম, রিডাকশন হবে, অ্যাট্রোপি রিডাকশন হবে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই এখানে, বলে নেওয়া ভালো। এই যে প্লাসিয়া শব্দটা, প্লাসিয়া মানে হচ্ছে গ্রোথ, প্লাসিয়া মানে গ্রোথ। তো হাইপার প্লাসিয়া মানে, হাইপার মানে বেশি, গ্রোথ। হাইপোপ্লাসিয়া মানে কম গ্রোথ। তারপর হচ্ছে নিওপ্লাসিয়া, নিও মানে নতুন, মানে নতুন গ্রোথ, টিউমার। তারপর হচ্ছে মেটাপ্লাসিয়া। মেটা মানে কি? সব প্লাসিয়া মানে তো গ্রোথ বুঝলাম, মেটা মানে কি কেউ বলবেন? মেটা মানে কি? এই যে ফেসবুকের মাদার কোম্পানির নাম মেটা করছে না কিছুদিন আগে, মেটা মানে কি? কেউ যদি বলবেন কিছু? সবাই তো আমরা এই যুগেরই লোকজন নাকি? আরো কিছু বলার নাই? একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে সুবিধা হয় আর কি, জানি না জানি, নিজের মতামতটা শেয়ার করলাম। কেউ কিছু বলবে? একা একা বলে যাচ্ছি। মাসুদ নাই? মাসুদ ভাবছে কি বিপদে পড়লাম। মাসুদ কি আসো নাকি? হ্যাঁ ভাই, আছি। মেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে, মেটা কি জিনিস? না ভাই। আচ্ছা, মেটাপ্লাসিয়া, আসলে মেটা হচ্ছে একটা চেঞ্জ বলা যায়, মানে এক কথা যদি বলি চেঞ্জ মানে পরিবর্তন। একটা এই মেটামরফোসিস, যেমন একটা মর্ফ থেকে আরেক মর্ফ, মানে একটা শেপ থেকে একটা শেপ। তো মেটা মানে আসলে চেঞ্জ, নতুনত্ব আনা একটা। তো মেটাপ্লাসিয়া মানে চেঞ্জ। তো প্লাসিয়া এই গ্রোথটা চেঞ্জ হবে। তারপর ডিসপ্লাসিয়া। তো প্লাসিয়া দিয়ে আমরা অনেকগুলো টার্ম শিখলাম, হাইপোপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া, নিওপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া। অ্যাপ্লাসিয়া মানে কি তাহলে? এ মানে অ্যাবসেন্স, আমরা সবসময় জানি এ মানে অ্যাবসেন্স, এ মানে অ্যাবসেন্স, তাহলে অ্যাবসেন্স অফ গ্রোথ। আচ্ছা, মেটা মানে রিপ্লেসমেন্ট, একজন লিখছে। হ্যাঁ, রিপ্লেসমেন্ট বলা যায়, কিন্তু আসলে মানে অ্যাকচুয়াল মেটা অর্থ হচ্ছে হ্যাঁ পরিবর্তন, মানে এক জিনিস থেকে আরেক জিনিসে যাওয়া। রিপ্লেসমেন্ট সে অর্থ ঠিক আছে। তাহলে অ্যাপ্লাসিয়া মানে কি? এ মানে অ্যাবসেন্ট। তাহলে আমরা অ্যাপ্লাসিয়াটা আমরা কোথায় শিখেছি? অ্যাপ্লাস্টিক এনিমে। তো এ মানে যদি অ্যাবসেন্স হয়, প্লাসিয়া মানে গ্রোথ হয়, অ্যাবসেন্স অফ গ্রোথ মানে হচ্ছে অ্যাপ্লাস্টিক এনিমে যদি বোন ম্যারোর অ্যাপ্লাসিয়া হয়, তাহলে তো আমাদের বডিতে কোনো ব্লাড সেলই থাকবে না। তো আসলে নামটা যদিও অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাপ্লাসিয়া, তবুও ব্যাপারটা আসলে অ্যাপ্লাসিয়া নয়, এটা হচ্ছে হাইপোপ্লাসিয়া অফ বোন ম্যারো হয়, হাইপোপ্লাসিয়া, এটা মাথায় রাখবেন। এটা খুব জরুরি। অ্যাপ্লাসিয়া শুনে মনে হতে পারে যে একেবারে কোনো গ্রোথ নাই, ব্যাপারটা তা না। তার নাম যাই হোক, ওটা থেকে হাইপোপ্লাসিয়া ঘটে। তো যেটা বলছিলাম, আহ, হ্যাঁ, মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া একটু পরে আসতেছি। ডিসপ্লাসিয়া কি? ডিস মানে ডিসঅর্ডার, ডিসঅর্ডার গ্রোথ। তাহলে টার্মগুলো বোঝা দরকার আর কি। অ্যাট্রোপি আমরা কি বললাম যে অর্গানের নাম্বার, মানে সেলের নাম্বার সাইজ দুটাই কমবে। তো ফিজিওলজিক অ্যাট্রোপি আবার ওই যে বললাম হতে পারে নটোকর্ড, থাইরোগ্লোসাল ডাক্ট, এইসব নর্মালি ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি আমরা জানি। থাইরোগ্লোসাল ডাক্ট তো এখানে থাকার কথা, ওই ফোরামেন সিকাম থেকে, মানে টাঙের থেকে থাইরয়েড গ্ল্যান্ড পর্যন্ত। থাইরোগ্লোসাল ডাক্ট যদি পারসিস্ট করে কারো, অ্যাট্রোপি না হয়, তাহলে কি হতে পারে ওখানে? কমন কি হয় থাইরোগ্লোসাল ডাক্টে, রেমনেন্টে? থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট হয়। আবার নটোকট যদি পারসিস্ট করে, নটোকট থেকে একটা টিউমার হতে পারে। কেউ কি জানেন সেটা? এই যে কর্ড আছে না, কর্ড, কর্ড থেকে কর্ডোমা, কর্ডোমা হতে পারে। আচ্ছা, তো প্যাথোলজিক অ্যাট্রোপি, প্যাথোলজিক অ্যাট্রোপি আমরা জানি যে ডিজিজ অ্যাট্রোপি, মানে হচ্ছে ওয়ার্কলোড যদি কমে যায়, অনেকদিন ধরে পা প্লাস্টার করে বাঁধে রাখছে, কোনো নড়াচড়া নাই, এসব ক্ষেত্রে, বা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে এগুলো হতে পারে। নার্ভ সাপ্লাই না থাকলে, এগুলো আর কিছু না বলি, এগুলো আসলে সহজ জিনিসপত্র, বোঝার মতো তেমন কিছু নাই। তার ব্লাড সাপ্লাই না থাকলে হবে, তারপরে নিউট্রিশন না থাকলে, প্রোটিন নিউট্রিশন, এন্ডোক্রাইন স্টিমুলাস না থাকলে হবে। এগুলো আসলে বলার মতো আমি কিছু দেখতেছি না। প্রেশার, কোনো একটা বড় টিউমার আশেপাশে প্রেশার দিয়ে ওই ওটার অ্যাট্রোপি করছে, ঠিক আছে। অ্যাট্রোপির মেকানিজম কি?
অ্যাট্রোফি মেকানিজম হচ্ছে একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস কমে যাবে। আমরা যেহেতু বললাম হাইপারট্রফিতে প্রোটিন সিনথেসিস বেড়ে যায়, তাহলে অ্যাট্রোফিতে প্রোটিন সিনথেসিস উল্টাটা হবে, যেহেতু উল্টা ঘটনা, প্রোটিন সিনথেসিস কমে যাবে। শুধু কমেই যাবে না, কিছু কিছু ক্ষেত্রে প্রোটিন ডিগ্রেডেশন হবে। তো প্রোটিন যে ডিগ্রেডেশন হয়, এটা কি কি পাথওয়েতে হয়? একটা হচ্ছে অটোফেগি, আর একটা হচ্ছে ইউবিকুইটিন প্রোটিয়াজম পাথওয়ে। এই জিনিসটা কি? ইউবিকুইটিন নামটা শুনে কঠিন জিনিস মনে হলো, এটা আসলে একটা প্রোটিন। ইউবিকুইটিন নামটা আসছে আসলে ইউবিকুইটাস, এরকম মানে যেটা অর্থ হচ্ছে সর্বব্যাপী, যে সবখানে থাকে, সে হচ্ছে ইউবিকুইটাস। তো ইউবিকুইটিন আসলে সব সেলেই থাকে প্রায়, এই জন্য ওর নাম হচ্ছে ইউবিকুইটিন। তো ইউবিকুইটিন প্রোটিয়াজম পাথে একটা ঘটনা হচ্ছে, যেমন ধরা যাক একটা মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়েছে ধরা যাক। তো আমাদের প্রোটিন গুলো শরীরে একটা নির্দিষ্ট মানে এরকম একটা শেপে থাকে, 3D স্ট্রাকচার ফোল্ড হয়ে থাকে। ধরা যাক একটা প্রোটিন ফোল্ড না হয়ে এরকম এরকম হয়ে আছে, এটা তার নর্মাল শেপ না, মিসফোল্ডেড। আর এই প্রোটিনের সাথে ইউবিকুইটিন লাগবে। ধরা যাক আমার এটা ইউবিকুইটিন, এইটা ইউবিকুইটিন লাগাবে হচ্ছে ইউবিকুইটিন লাইগেজ দিয়ে। ইউবিকুইটিন লাগলো তখন এই জিনিসটা, প্রোটিয়াজম নামে আরেকটা জিনিস আছে, ধরা যাক একটা প্রোটিয়াজম, সে এখানে নিয়ে গিয়ে ব্রেকডাউন হবে। এইটা হচ্ছে সহজ ভাষায়। আরেকটা হচ্ছে অটোফেগি। অটোফেগি আমরা তো জানি, অটো মানে সেলফ, ফ্যাগি মানে ইটিং, নিজেই নিজেকে খাবে। তো এই অটোফেগি নিয়ে আমরা একটু ডিটেলস পড়বো, তাই সেই জন্য এখানে আর আলোচনা করতেছি না। আচ্ছা, তো তাহলে আমরা এই পর্যন্ত কি কারো কোনো বক্তব্য আছে, কোনো কিছু বুঝে নাই? আচ্ছা, মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া হচ্ছে একটা রিভার্সিবল চেঞ্জ। এই ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি, যেহেতু সবগুলো ডেফিনেশন সোজা, এটা একটু আলাদা, সেজন্য। একটা রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। এটা নিয়ে আমি কিছুদিন আগে প্ল্যাটফর্মে লিখেছিলাম একটা ছবি দিয়ে, যে সবচেয়ে বহুল প্রচলিত যে ছবিটা, মানে ভুল ছবি প্রচলিত, যে মেটাপ্লাসিয়া একটা, কি বলা যায়, এই যে ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড। আমাদের ধারণা হচ্ছে এই জায়গাটা রিপ্লেস নাকি অনেকে ভাবে কনভার্সন, আসলে রিপ্লেসমেন্ট। মানে ধরা যাক এটা আমার ব্রঙ্কাসের কলামনার এপিথেলিয়াম। আমরা জানি কলাম স্কোমাস মেটাপ্লেসিয়া হয় কি, যে হেভি সিগারেট স্মোকার অনেকদিন ধরে স্মোক করে, হ্যাবিচুয়াল স্মোকার, সে দীর্ঘদিন ধরে স্মোক করার কারণে করোনা ইরিটেশন হয়, ক্রনিক ইরিটেশন। ইরিটেশন হওয়ার কারণে এই কলামনার সেল চেঞ্জ হয়ে স্কোমাস সেল হয়ে যায়। তো এইখানে আমাদের এটা স্কোমাস সেল। তো এইখানে আমাদের অনেকের ধারণা যে কলামনার সেল স্কোমাস হয়ে যায়, এই জিনিসটা মনে হয় এই সেলটাই চেঞ্জ হয়ে এটা হয়ে যায়। এটা আসলে ইম্পসিবল। মানে কলামনার সেল একটা ম্যাচিউর সেল, সে আরেকটা ম্যাচিউর সেলে কনভার্সন হবে না। এই 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 ধারণাটা প্রচলিত আর কি, এটা ঠিক না। এটা হচ্ছে কলামনার সেল একটা। আচ্ছা, এই যে আমরা কি শব্দটা জানি ডিফারেন্সিয়েটেড সেল টাইপ, ডিফারেন্সিয়েটেড সেল মানে কি? কারো কোনো, কেউ থাকলে একটু হাতটা তুললে আমি না আটকায় দিই। ডিফারেন্সিয়েটেড সেল মানে কি, কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা, সহজ করে বলি। যদিও এটা মানে ক্লাসিক এক্সাম্পল না, মানে একেবারে পারফেক্ট এক্সাম্পল না, সহজ করে বলি হচ্ছে যে, ধরা যাক আমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যাই, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ধরা যাক একদিনের বাচ্চা, এরকম 20টা বাচ্চা আছে একটা বেডে, একদিনের বাচ্চা। তো এই তার বাচ্চাদের মা আছে এক জায়গায়। তো এই 20টা বাচ্চাকে দেখে কি বলা সম্ভব কোনটা কোন মায়ের বাচ্চা বা কোনটা কার বাচ্চা? বলা সম্ভব না, কারণ ওরা মোটামুটি একই রকম চেহারা। তো এরা যদি বড় হয় আস্তে আস্তে, নাম টাম পরিচয় হয়, আলাদা আলাদা মানুষ হয়, তখন কিন্তু সহজে বলা সম্ভব কে কি। তো এই যে আমরা আলাদা আলাদা মানুষ, এই যে আমরা অ্যাডাল্ট, আমরা সবাই ডিফারেন্সিয়েটেড, কিন্তু ওরা ডিফারেন্সিয়েটেড না। আসলে অ্যাকচুয়ালি ওরাও ডিফারেন্সিয়েটেড, যাই হোক, মানে বুঝাচ্ছি শেপের ক্ষেত্রে। তো একটা যখন স্টেম সেল, ধরা যাক এটা একটা স্টেম সেল, তো এইখান থেকে সে অনেকগুলো ম্যাচুরেশনের মধ্যে দিয়ে গিয়ে, ধরা যাক এটা একটা সে লিভারের হেপাটোসাইট হয়েছে, তাহলে সে একটা ডিফারেন্সিয়েটেড সেল। অথবা স্টেম সেল থেকে, আমাদের শরীরে তো স্টেম সেল থেকে সব তৈরি আস্তে আস্তে। তো ধরা যাক এটা একটা স্কিনের ক্যারাটিনোসাইট হয়েছে, তাহলে সে ডিফারেন্সিয়েট সেল, লিভার সেল আর স্কিনের ক্যারাটিনোসাইট আলাদা। অথবা সে প্যানক্রিয়াটিক বিটা সেল হয়েছে, তাহলে সে একটা ডিফারেন্সিয়েটেড সেল। এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল। তাহলে আর আনডিফারেন্সিয়েটেড গুলো কোনটা? ওই যে ছোটবেলায় যে স্টেম সেল ছিল, ওকে চেনা যাবে না, ও কোন জায়গার স্টেম সেল থেকে বলা সম্ভব না। বা এখান থেকে সে 5টা ধাপে সে পার হয়ে এটা হয়েছে, তারপর এগুলো একটু মোটামুটি
আনডিফারেন্সিয়েটেড সেল এখনো হয় নাই। যে ফাংশনালি এবং স্ট্রাকচারালি পুরোপুরি আলাদা, সে হচ্ছে ডিফারেন্সিয়েটেড। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ধারণা। আমরা যখন নিওপ্লাজমে পড়বো হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ অ্যানাপ্লেশন, তখন এই ধারণাটা কাজে লাগবে। অথবা আমরা এমনিতে অনেক সময় অনেক টিউমারে আমরা শুনি ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড, সব এই জায়গার ধারণা। এই জিনিস কাজে লাগবে, যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন কি জিনিস বলতেছি। তো এই যে কলামনার সেল একটা ডিফারেন্সিয়েটেড সেল, তাহলে মেটাপ্লেসিয়া ইজ রিভার্সিবল সেল। রিভার্সিবল সেল ভালো কথা বুঝলাম, ইন হুইচ ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল, এটা একটা ডিফারেন্সিয়েটেড সেল, ইজ রিপ্লেসড বাই অ্যানাদার ডিফারেন্সিয়েটেড সেল, মানে এই যে স্কমাস সেল, এও একটা ডিফারেন্সিয়েটেড সেল। তাহলে এই কলামনারটা স্কমাস দিয়ে রিপ্লেস হবে। এটা হচ্ছে এই বেসিক কনসেপ্ট মেটাপ্লাসিয়া। এখন এটা হবে কিভাবে সেটা এরপরের কোশ্চেন, যে লাংসে তো স্কোমাস সেল নাই, তাহলে স্কোমাস সেল আসলো কোথেকে, এরপরের কোশ্চেন হচ্ছে এটা। তাহলে প্রথমে এই জিনিসটা আমরা বুঝলাম কিনা, যেটা কনভার্সন না, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট। এবং একটা ফেনোটাইপের সেল আরেকটা ফেনোটাইপ রিপ্লেস হয়ে যাবে। তাহলে কলামনার সেল আছে লাংসে, সিগারেট স্মোকের কারণে, ক্রনিক ইরিটেশনের কারণে সে আর বুঝলো যে না আমি পারতেছি না, আমার জায়গায় অন্য কাউকে লাগবে যে এই হোস্টাইল এনভায়রনমেন্টে ভালোভাবে সার্ভাইভ করবে, এই উদ্দেশ্য নিয়ে কলামনার সেলটা রিপ্লেস হয়ে গেছে স্কোমাস সেল দিয়ে। এখন হইলো কিভাবে, যেহেতু ওখানে স্কোমাস সেল নাই, হইতে পারে দুইটা হইতে। একটা হচ্ছে যে এই যে টিস্যু স্টেম সেল আমরা বললাম একটু আগে, যে রেসিডেন্ট কিছু স্টেম সেল থাকে, এদিক থেকে কিছু স্টেম সেল আছে। এই স্টেম সেলটা, তার কাছে তথ্য চলে গেছে যে তোমার এখানে যে কলামনার সেল আছে, সে স্মোকিং এর ধোঁয়া আর নিতে পারতেছে না, তো তুমি একটা কিছু করো। স্টেম সেলের কাছে তথ্য চলে গেছে যে তুমি একটা কিছু করো। তখন সে নতুন লাইনে ডিফারেন্সিয়েশন হবে। এই যে আমরা বললাম যেহেতু স্টেম সেল ডিফারেন্সিয়েশন হয় একটা লাইনে, সে, তার নাম স্টেম সেল এই কারণে স্টেম, যে সে অনেক দিকে ডিফারেন্সিয়েট করতে পারে। আমরা বলেছি টটিপটেন্ট স্টেম সেল, মাল্টিপটেন্ট স্টেম সেল, প্লুরিপটেন্ট স্টেম সেল। তো এগুলো বিভিন্ন রকম মানে আছে। সহজে বললে টটিপটেন্ট মানে যার টোটাল পটেনশিয়াল আছে, যে সব সেলে যে কোনো সেলেই ডিফারেন্সিয়েট করতে পারে। মাল্টিপটেন্ট হচ্ছে তার মাল্টিপল সেলে ডিফারেন্সিয়েট করতে পারে, মানে সব সেলে পারবে না, কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যক সেলে সে চেঞ্জ হতে পারবে। তো এখানে যে টিস্যু সিস্টেম সেল আছে, সে কলামনার হইতে পারতো, সে এখন স্কমাস হবে। কিভাবে হবে, সে নতুন জেনেটিক মেশিনারি, নতুন জিন এক্সপ্রেশন করবে। সব সেলে সব জিন এক্সপ্রেস হয় না, একটু মনে হয় জটিল বলতেছি কিনা মলিকুলার লেভেলের কথা, কিন্তু এই জিনিসগুলো কনসেপশনের জন্য জরুরি। যে আমার সব সেলে সব জিন এক্সপ্রেস হয় না, যেমন আমার লিভারের হেপাটোসাইট আর এই যে স্কিনের ক্যারাটিনোসাইট, এই সেলেও যে জিন আছে এই সেলেও সেই জিন আছে। যেহেতু আমার বডির সব সেলে 46টা ক্রোমোজোম আছে, সেহেতু আমার সব মানে সেলেই মোটামুটি একই জিন আছে। তো এই হেপাটোসাইটে আমার অ্যালবুমিন প্রডিউসিং জিন আছে, ক্যারাটিনোসাইটেও অ্যালবুমিন প্রডিউসিং জিন আছে। কিন্তু ক্যারাটিনোসাইটে ওই জিনটা এক্সপ্রেস হয় নাই, হেপাটোসাইটে ওই জিনটা এক্সপ্রেস, এই জন্য সে অ্যালবুমিন তৈরি করতেছে। এই জন্য স্কিন এই তৈরি করতে পারতেছে না, অ্যালবুমিন তৈরি করতে পারতেছে না। এই ঠিক এইরকম কারণে এই স্টেম সেল তখন ভিন্ন পথে ভিন্ন জিন এক্সপ্রেস করে ভিন্ন দিকে ডিফারেন্সিয়েশন হয়ে স্কোমাস সেল হয়ে যাবে। তখন এই আহ আচ্ছা, তখন হচ্ছে আমরা বুঝবো যে এইটা মানে স্কোমাস সেল দিয়ে রিপ্লেসমেন্ট হইলো। অথবা আরেকটা হতে পারে অন্য জায়গায়, যেটা যে পাশের হয়তো স্কোমাস সেল ছিল, সে এখানে চলে আসছে মানে প্রলিফারেট করতে করতে, এইটা একটা প্রসেস হতে পারে। তো এই দুইটা মাত্র প্রসেস দিয়ে এই রিপ্লেসমেন্টটা হইতে পারে। আমি আশা করি মেটাপ্লেশিয়ার সম্পর্কে আপনাদের বন্ধু বান্ধব যে যারই যেরকম পচা ধারণাই থাকুক, বাস্তব ধারণাটা আপনারা নিয়ে গেলেন, তাদেরকে এই জিনিসটা জানাবেন যে জিনিসটা আসলে এরকম হয়। যেহেতু ক্লাস বড় অনেকগুলো টপিক, তো আমি প্রতিটা আহ উদাহরণে আমি আসলে যাইতে পারবো না। প্রতিটা উদাহরণ গেলে আসলে সময় লাগবে বেশি, বোরিং হয়ে যাবে, অতক্ষণ আসলে ক্লাস মনোযোগ দেওয়া যায় না। মানে যে যেগুলো মানে উদাহরণ আছে সেগুলো তো আর গেলাম না, কলামনার থেকে আজকে মাসে এটা ব্যাখ্যা দিলাম কেন হয়, সব ব্যাখ্যা দিলাম। এখন আমরা আশা করি বাকিগুলো আপনারা এমনি পারবেন। তো মেটাপ্লাস্টিক বলে ডাবল এস সোর্ড, এটা একটু বলে নেই। ডাবল এস সোর্ড কেন বলা হচ্ছে, যে ডাবল এস সোর্ড মানে হচ্ছে যার একটা ভালো দিক একটা খারাপ দিক দুটাই আছে। এই যে কলামনার থেকে স্কোয়াশ হইলো, এর একটা ভালো দিক কি, ভালো দিক হচ্ছে সেই যে ইরিটেশন সহ্য করতে পারতেছিল না কলামনার সেলগুলো, তো এটা স্কোয়াশে ওই একটা সে প্রোটেকটিভ মেকানিজম দিল, ঠিক আছে এখন আমি চলে আসছি, তোমার আর কোনো সমস্যা নেই, আমি দেখতেছি ব্যাপারটা। কিন্তু সমস্যাটা কি হলো, যে এর মানে এই জিনিসটা ম্যালিগন্যান্সিতে টার্ন করতে পারে। আমরা যেটা বললাম যে মেটাপ্লাসিয়া ফার্টাইল ফর ম্যালিগন্যান্সি। আর এটা হওয়াতে আর একটা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে কি, যে নর্মাল যে প্রোটেকটিভ মেকানিজম ফাংশন ছিল, রেসপিরেটরি এপিথেলিয়ামের মিউকাস সিক্রেশন করা, সিলারি মুভমেন্ট, এইসব আর নাই।
এগুলো হচ্ছে তার ক্ষতিকর দিক, এই জন্য বলা হচ্ছে ডাবল এর সোর্ড, ভালো আছে খারাপও আছে। আর হতে পারে হচ্ছে স্কোমাস টু কলামনার মেটাপ্লাসিয়া, সাধারণত এপিথেলিয়ালি বেশি হয় মেটাপ্লাসিয়া, কানেক্টিভিস তো হইতে পারে। তো যেমন ব্যারেট ইসোফেগাস, ব্যারেট ইসোফেগাসে কি হয়, যে আমরা জানি কি ইসোফেগাসে কি থাকে, স্কোমাস লাইনিং থাকে। ইসোফেগাসে এটা একটা ইসোফেগাস, ইসোফেগাসের লোয়ার এন্ডে এদিক দিয়ে আমরা কি জানি স্কোমাস লাইনিং থাকে। তো স্কোমাস লাইনিং থাকে, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এসিড, স্টোমাক থেকে এসিড রিফ্লাক্স হইতেছে, তাহলে ক্রনিক ইরিটেশন হবে। বেসিক মেকানিজম মেটাপ্লাসিয়া, ক্রনিক ইরিটেশন হবে। ক্রনিক ইরিটেশন হলে এই সেলগুলো ওই যে রিজার্ভ যে স্টেম সেল আছে, এগুলো আর কখনো হবে না তো আশা করি। রিজার্ভ যে স্টেম সেল গুলো আছে, তারা এটাকে ইন্টেস্টিন লাইক কলামনার সেল বানাবে। ইন্টেস্টিন লাইক এই কথাটা মানে কি, ইন্টেস্টিন লাইক কলামনার সেল, শুধু কলামনার সেল বললো না কেন, ইন্টেস্টিন লাইক কলামনার সেল কেউ বলবে? এটা কোনো পার্টিসিপেট করলে তো আপনাদের তো ঘুম ধরে না, তাছাড়া কতক্ষণ আমার কথা শুনবেন? কারো কোনো, কলাম হ্যাঁ বলেন। জি। কলামনার সেল তো বডির অনেক জায়গাতেই থাকে, তো হুম হুম। ইন্টেস্টাইন যে টাইপের কলামনার সেল থাকে ওইটা দিয়ে রিপ্লেসড হবে। আচ্ছা, ওটা রিপ্লেস হবে, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। ইন্টেস্টিন দিয়ে রিপ্লেস হওয়া লাগলো কেন? অন্য কলামনার দিয়ে রিপ্লেস হলে কি ক্ষতি ছিল? এটাও মানে যেহেতু এটা পারছেন এটাও পারবেন, এটা চিন্তা করেন। আমরা কি, হ্যাঁ বলবেন কিছু? ইন্টেস্টাইনে বিলাই থাকে, ওই বিলাই মানে লং থাকে, ওই ওই সেলগুলো দিয়ে রিপ্লেস হয় এরকম কিছু। আচ্ছা দেখ, এই টাইপের কিন্তু এটা না এক্স্যাক্টলি, আমরা বলতেছি। দেখেন আমাদের মেটাপ্লেসের উদ্দেশ্য কি, মেটাপ্লেসের কথা বললে এরকম একটু ভালো লাগে তাহলে। মেটাপ্লাসিয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে যে কোনো কিছুর ক্রনিক ইরিটেশন থেকে বা আহ, মানে তাকে কোনো একটা স্ট্রেস থেকে রিলিফ করা। ক্লিক করা, হ্যাঁ। মানে সে যে, হ্যাঁ আমি বলি, জি, জি, ইন্টেস্টাইনে অনেক সিক্রেশন আসে, সেই হ্যাঁ জন্য মেবি হয়তো বা ওই হ্যাঁ হ্যাঁ, এটা একটা, সিক্রেশনটা প্রোটেক্টিভ, হ্যাঁ প্রোটেক্টিভ একটা লেয়ার তৈরি করে, protective, মেবি এরকম কিছু একটা। হ্যাঁ এটাই। এখন আমি তাহলে একটু ডিটেলস বলি, হ্যাঁ এটাই অ্যান্সার। তো এই যে আমাদের মেটাপ্লেসের উদ্দেশ্য হচ্ছে যে একটা সেল সে পারতেছিল না, আর একটা সেল এসে তাকে ওই জায়গাটায়, ঠিক আছে তুমি পারতেছো না, আমি জায়গাটা দখল করলাম, তো যে এই কথা বলে আসছে আমি তোমার জায়গা দখল করলাম, তার মানে তো তাকে সেই কাজটা করতে পারতে হবে। তো ব্যারিটিসের সমস্যা কি ছিল, এই স্কোমাস সেল গুলা সে আসলে এসিডের প্রতি, মানে সে এসিডের দখল সামলানোর ক্ষমতা নাই, সেই জন্য তৈরি হয় নাই, এই জন্য তো এটা তার ফাংশন না। তো এসিডের ধাক্কা সামলাতে পারে কে? ইন্টেস্টিনাল কলামনার সেলগুলা। এসিডের কারণ এই অভ্যাস তার আছে, এসিডিক কাইম স্টোমাক থেকে যাচ্ছে না ইন্টেস্টিনে, ডিউডিনামে যাচ্ছে না এসিডিক কাইম, সেই এসিডিক এনভায়রনমেন্ট সহ্য করে তার ক্ষমতা আছে, সেই জন্য ইন্টেস্টিন লাইক কলামনার রিপ্লেস হয়েছে। এখন তার সহ্য করার ক্ষমতা কেন আছে? ওই যে সিক্রেশন, বিশেষ করে গবলেট সেল। তো কলামনার সেলের মধ্যে গবলেট সেল থাকে, আমরা জানি গবলেট নাম শুনছি না, গবলেট সেল মিউকাস সিক্রেশন করে, এই জন্য হচ্ছে ইন্টেস্টিন লাইক কলামনার সেল হয় জি গবলেট। জি। হ্যাঁ গবলেট সেলটা নামই হচ্ছে গবলেট কেন হয়েছে, আমরা জানি কিনা যে ওই যে গবলেট হচ্ছে এক ধরনের কাপ যার কোনো হ্যান্ডেল নাই। মানে বিশ্বকাপ দেখছি না আমরা, বা ক্রিকেটের কাপ, এই যে এরকম কিছু কাপ আছে দেখবেন, পেয়ালা বলা যায় আর কি, মদের পেয়ালা বা ইত্যাদি। এখন বসে মোবাইল দেখছো? না, এই মোবাইল যে দেখছি এরকম না। এরকম, হ্যাঁ এগুলো হচ্ছে গবলেট, এই যে এরকম চেহারা কিছু কাপ আছে দেখবেন। বা যদি কেউ ও হ্যারি আচ্ছা আচ্ছা হ্যারি আচ্ছা। পটার সিনেমা দেখে থাকেন, একটা সিনেমার নামই আছে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, এই যে এরকম গবলেট যার কোনো হ্যান্ডেল নেই। তো গবলেট সেলগুলোর নাম হয়েছে এইরকম চেহারা, গবলেট সেলের চেহারাও এইরকম, এই যে এরকম, এই জন্য গবলেট সেল। কারণ কি, এর নিউক্লিয়াসটা, এখানে কি লিখে দিয়েছে, এটা কেন লাল গবলেট দাগ সেলের দিয়েছে? নিউক্লিয়াসটা থাকে নিচে, আর ওতে যে মিউকাস সিক্রেট করে ও জমে 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 এই পুরোটা ভর্তি হয়, এই জন্য শেপটা এরকম হয়, এই যে গবলেটের মতো, সরি এরকম গবলেটের গবলেটের মতো, এই জন্য নাম হচ্ছে ওর নাম গবলেট সেল। তো যার রেসপন্স দেখে ভালো লাগলো, তো ব্যাপারটা বুঝলাম আমরা, মেটাপ্লেসের উদ্দেশ্যই ছিল এটা, যে ওকে ওই পরিবর্তিত পরিস্থিতিতে হোস্টাইল এনভায়রনমেন্ট ওকে টিকায় রাখা, টিকায় রাখতে হলে ওকে ইন্ডাস্ট্রিয়াল লাইক কলামনার হতে হবে। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল লাইক কলামনার হয়েছে, সেখান থেকে কি হতে পারে, মেটাপ্লেসিয়া থেকে কি হতে পারে, কার্সিনোমা হতে পারে, সেটা হচ্ছে অ্যাডেনো কার্সিনোমা। আর এগুলোতে গেলাম না, মেটাপ্লেসিয়া আমি মনে হয় মেকানিজম। কোশ্চেন, জি হ্যালো, কোশ্চেন, ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন বলবো? বলেন। না, অবশ্যই। আচ্ছা হ্যাঁ, যেটা হচ্ছে যে মানে যেসব জায়গায় মেটাপ্লাসিয়া হচ্ছে, হুম হুম। সব জায়গায় আমি আমি আসলে একটু লেট করে জয়েন করছি, হ্যাঁ মানে আমি একটু জানতে চাচ্ছিলাম, বলেন। আপনি হয়তো আলোচনা করে ফেলতে পারেন, যে যে জায়গায় মেটাপ্লাসিয়া হচ্ছে সেখানেই কি আসলে ক্যান্সার হওয়ার চান্সেস থাকবে? মেটাপ্লেসিয়া, হ্যাঁ মেটাপ্লেসিয়া যেখানে হচ্ছে সেখানেই ক্যান্সার হওয়ার চান্স থাকবে। আমরা একটা কথা বলেছিলাম
যে হাইপারট্রফি, সরি হাইপারপ্লাসিয়া যেখানে হয় সেখানেও ক্যান্সার হওয়ার চান্স বাড়ে। তার একটা বড় কারণ বলছিলাম যে এই যে আমরা বাস্তবিকে দেখি, যারা কাজ করে তাদের ভুল বের হয়, যারা কাজ করে না ওদের কোনো ভুল বের হয় না। তো অনেকেই বলে যে আমার তো কোনো ভুল নাই, আসলে ও কোনো কাজ করানোর জন্য ভুল হয় না। তো হাইপারপ্লাসিয়াতে যেহেতু বেশি বেশি প্রলিফারেশন হয়, যত বেশি সেল প্রলিফারেশন হবে তত বেশি ডিএনএ রেপ্লিকেশন হবে। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন হইতেছে বারবার, এসব করতে গিয়ে কিছু না কিছু ভুল তো হবে, ডিএনএ মিউটেশন হওয়ার চান্স থাকে, ডিএনএ ড্যামেজ হওয়ার চান্স থাকে, যেগুলো আলটিমেটলি কি করে আমাদের মানে ম্যালিগন্যান্সি। তো ম্যালিগন্যান্সির মূল জিনিসই তো জেনেটিক সেন্স, জেনেটিক মিউটেশন। তো মেটাপ্লাসিয়াতেও কি হয়, যে একটা সেল ছিল এক জায়গায়, ওকে আপনি মেটাবলাইজার কি আপনি কেন হয় সেই ব্যাখ্যাটা শুনছেন আমার, যে কিভাবে হয়, জেনেটিক মেশিনারি কিভাবে চেঞ্জ হয়, জিন এক্সপ্রেশন চেঞ্জ হয় কিভাবে, একটু আগে বলছি। তা না হলে দেখিনি। তো যেহেতু জেনেটিক মেশিনারি, জিন এক্সপ্রেশন চেঞ্জ হয়, এক ধরনের সেল থেকে আরেক ধরনের সেল হয়, তাহলে ওই একই ঘটনা, তারও সম্ভাবনা আছে এটা মিউটেশন ঘটার, নতুন একটা জিন এক্সপ্রেস হওয়ার। যে ধরা যাক, যেটা বললাম যে লিভারের সেলে অ্যালবুমিন প্রডিউসিং জিন এক্সপ্রেসড, কিন্তু স্কিনের সেলে সেই জিন এক্সপ্রেস না। এখন দেখা গেলো লিভার সেলে মিউটেশন হয়ে স্কিনে ক্যারাটিন তৈরি হয়, লিভারের সেলে দেখা গেলো মিউটেশন হয়ে যে জিনটা ক্যারাটিন প্রডিউস করতো সেই জিনটা এক্সপ্রেস হওয়া শুরু করছে। যদি আমার কথা না বুঝেন, পরে ভিডিওটা দেখে এই জায়গাটুকু একটু দেখেন, যে এটা আমি জিন এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছি। সব সেলে সব জিন এক্সপ্রেস থাকে না, মানে। তো লিভারের সেল, সে হচ্ছে তৈরি করবে অ্যালবুমিন, আর অ্যালবুমিনের যে জিন আছে সেটা এক্সপ্রেসড, কিন্তু তার ক্যারাটিন প্রোডাকশনের জিন এক্সপ্রেস না। এখন তার যদি ধরা যাক কোনো কারণে ক্যারাটিন প্রডিউসিং জিন এক্সপ্রেস হয়েছে, সে তখন ক্যারাটিন তৈরি করবে, তার কি ক্যারাটিন তৈরি করার কাজ কাজ না। দেখা যাবে সে আলটিমেটলি একসময় কি স্কোমাস সেল তৈরি করছে, স্কোমাস সেল কার্সিনোমা হয়ে গেছে। তো মেটাপ্লেসিয়াতে যেহেতু এরকম সেলুলার লেভেলে চেঞ্জ ঘটে, মলিকুলার লেভেলে চেঞ্জ ঘটে, জিন এক্সপ্রেশন নতুন নতুন হয়ে এক সিজে গেছে, তারপরে যে সেল পলিভার্সন হচ্ছে, তো তারও মিউটেশন হওয়ার সম্ভাবনা আছে, তারও ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা, মানে যেটা মেটাপ্লেসিয়া যে জায়গায় সেই জায়গাতে, আপনি তো কোশ্চেন এটা করে থাকেন যে যে জায়গায় সেই জায়গায় হয় কিনা, হ্যাঁ সেই জায়গা দিয়ে হয়, সেই সেলেই হইতে হবে, অন্য সেলে না আর কি। ক্লিয়ার কি নাকি আরো বলতে হবে কিছু? না ভাইয়া, ক্লিয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে। এখন আমরা এই অ্যাকুমুলেশনে ঢোকার আগে আমরা মেকানিজম অফ সেল ইনজুরি আছে, সেটা কি আমরা দেখবো? অটোফেগি মেকানিজম সেল ইনজুরি নাকি ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন, কোন দিকে যাবো, কোন দিকে গেলে আপনাদের সুবিধা? মেকানিজম অফ সেল ইনজুরি কতদিন বলা হয় না আর কি, নেক্রোসিস আর কিছু করা হয়েছে, কিন্তু সেল ইনজুরি মেকানিজমটা বাদ ছিল, সেদিকে যাইতে হলে নাকি? অ্যাডাপ্টেশন হইলো, অ্যাডাপ্টেশন যদি অ্যাডাপ্টিভ রেসপন্স যদি মানে অ্যাডাপ্টেশন যে পর্যন্ত আর পারতেছে না, সহ্য ক্ষমতা তো একটা মানুষের আছে বা একটা সেলের, সহ্য ক্ষমতা যখন এক্সপায়ার মানে এক্সিড করে যাচ্ছে, তখন সেল ইনজুরির দিকে যাবে। অথবা প্রথম থেকেই খারাপ মানে ড্যামেজ, অ্যাডাপ্টেশন হওয়ার সুযোগই দেয় না, এমন হতে পারে। তো আমরা সেল ইনজুরি যাবো। আর অ্যাপটোসিস করার সময় অ্যাট্রোফির সময় বললাম যে আমরা অটোফেগি নিয়ে একটু আলোচনা করবো। অ্যাট্রোফি কেন হয় বলছিলাম, যে একটা হতে পারে যে প্রোটিন সিনথেসিস কমে গেছে, কমায় দিছে এইভাবে অ্যাট্রোফি, আর একটা হতে পারে কি প্রোটিন ডিগ্রেডেশন বাড়ায় দিছে। সেটা কিভাবে হতে পারে, যেটা বলছিলাম যে ইউবিকুইটিন মিডিয়েটেড, কেন ইউবিকুইটিন নাম কি এগুলো বলেছি। আর হতে পারে হচ্ছে অটোফেগি। অটোফেগি মানে কি আমরা জানি সবাই, সেলফ ইটিং। অটোফেগি কিন্তু মানে অটোফেগির মেকানিজম আবিষ্কার করে নোবেল প্রাইজ পাইছে কিছুদিন আগে, আপনারা জানেন কিনা? যে অটোফেগির মেকানিজম আবিষ্কার করে এক জাপানি ভদ্রলোক নোবেল প্রাইজ পাইছে এই 2016 সালে, বেশি দিন না, কিছুদিন আগে। মানে ঘটনা জানতো, এই কনসেপ্ট ছিল, কিন্তু মেকানিজম আবিষ্কার হয়নি তখনও আর কি। তো মেকানিজমটা আসলে রিসেন্ট। সেক্ষেত্রে অটোফেগ হচ্ছে সেলফ ইটিং। ধরা যাক একটা নিউট্রিয়েন্ট ডিপ্রাইভেশন আছে বা স্টাফ সেল, এই অটোফেগের আলোচনা খুব করে বেশি হয়, আপনারা দেখবেন রমজান মাসে রোজার সময় দেখবেন এই আলোচনা খুব বেশি হচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা ফাস্টিং থাকি, অটোফেগি হয়, বডির ড্যামেজ প্রোটিনস এইসব নানা এই বাজে জিনিসপত্রগুলো আসলে ডিস্ট্রয় হয়ে যায় সেলফের সেলের নিজের মাধ্যমে। তো নিজেই নিজেকে খেয়ে ফেলবে, এটাই হচ্ছে অটোফেগি। সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়াল লাইসোজোমাল ডিগ্রেডেশন হবে। তো এটা এজিং প্রসেস হয়, নর্মাল যে আমরা বড় হচ্ছি, এইজ হইতেছে সে কারণে হয়। তারপর হচ্ছে নিউট্রিয়েন্ট ডিপ্রাইভেশন বা স্টারভেশনে থাকলে হয়। এটা মেকানিজমকে সহজ করে বলি, এটা জটিলতায় যাব না, জটিল যেতে লাগবে না। এই সাইটোপ্লাজমিক অর্গানেল যেগুলো বয়স হয়ে গেছে, অনেক প্রোটিনের বয়স হয়ে গেছে, অনেক কিছু কিছু প্রোটিন আছে মিসফোল্ডেড প্রোটিন, যেগুলো ঠিক মতো ফোল্ডিং হয় নাই,
যেগুলো আর লাগবে না, ফাংশন শেষ, কাজ করতে পারতেছে না, এইসব অর্গানেল গুলো এইরকম একটা ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয় কিছু প্রোটিন দিয়ে। তারা করে কি, এই অর্গানেলস গুলোকে, সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট গুলোকে নিয়ে এই যে একটা মেমব্রেনের ভিতরে ফেলার চেষ্টা করে, মানে আটকানোর চেষ্টা করে। এই যে শুরুটা, এটা হচ্ছে ইনিশিয়েশন, এটা বলে ফ্যাগোফোর। এই মেমব্রেনটা নর্মাল সেল মেমব্রেন অথবা আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মতো, কিন্তু ম্যাক্সিমামই এইটা অ্যারাইজ করে, এই মেমব্রেনটা আসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। সাইটোপ্লাজম থেকে আসতে পারে, এই সরি, সেল মেমব্রেন থেকে আসতে পারে, মাইটোকন্ড্রিয়াম থেকে আসতে পারে, কিন্তু মোস্টলি আসে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তারপর একটু ইলংকেট হবে, সেটা হচ্ছে ইলংকেশন। তারপর এই যে জিনিসটা তৈরি করলো, এটার নাম হচ্ছে অটোফ্যাগোজম। যেহেতু এটা অটোফ্যাগি, এই জন্য অটোফ্যাগোজম। তারপরে লাইসোজোমের সাথে ওই যে ফ্যাগোলাইসোজোমের মতোই ফিউজ হবে, লাইসোজোমাল এনজাইম আসবে, ডিগ্রেড করবে, শেষ। তারপর যেগুলো মলিকুল টলিকুল থাকবে এগুলো যদি রিসাইকেল করা যায়, রিসাইকেল করবে। রিসাইকেল করাই মূলত উদ্দেশ্য আসলে এই অটোফেগে। এখন এখানটা কি বলবো, আর তেমন কিছু জানা লাগবে না আসলে। যদি অটোফেগি দিয়েও যদি অটোফেগি দিয়েও কুল করা যাচ্ছে না, মানে যত অ্যাবনর্মাল মানে প্রোটিন টোটিন ডেভেলপ করছে, অটোফেগি দিয়েও মেনটেন করা যাচ্ছে না, তখন হচ্ছে সেল নিজের সুইসাইডাল প্রোগ্রাম চালু করবে, যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এখন এর সাথে কিছু ডিজিজ জড়িত, যেমন ক্যান্সার। ক্যান্সার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, ক্যান্সার মানে অটোফেগি ক্যান্সারকে প্রমোটও করতে পারে, মানে গ্রোথ প্রমোট করতে পারে, আবার ক্যান্সার এগেইনস্ট ডিফেন্সও দিতে পারে। তো যে কোনো একটা বলেন তো কিভাবে হয়, কারো কোনো আইডিয়া যে কিভাবে সে গ্রোথ প্রমোট করতে পারে অথবা ডিফেন্স দিতে পারে? যে কোনো একটা বলে, নিশ্চয়ই এটা পারবেন যে কিভাবে গ্রোথ, ক্যান্সার গ্রোথে হেল্প করতে পারে, নাকি কারো কোনো আইডিয়া বলবেন না? আচ্ছা, ধরা যাক আমরা আহ একটা একটা সেলে, মনে করা যাক একটা সেল, যে সেলটা শুরু হবে টিউমার, ধরা যাক মিসফোল্ডেড প্রোটিন বা জেনেটিক মিউটেশন, ড্যামেজ, এইসব ডিএনএ আছে না অনেক কিছুই। ধরা যাক এই কম্পোনেন্টটা যে আসলে সুবিধার না, যে ঝামেলার, সে ম্যালিগনেন্সি ক্রিয়েট মানে তৈরি করতে পারে, তার সেই পটেনশিয়াল আছে। এটাকে যদি অটোফেগির মাধ্যমে ডিস্ট্রয় করে দেওয়া যায়, তাহলে এই সেলটাকে আমি কি করলাম, বাঁচাইলাম, নাকি? কি কিছু বলবে না মনে হচ্ছে। আচ্ছা যাক, এটা তাহলে ক্যান্সারকে কি করতে পারে, গ্রোথকে প্রমোট করতে পারে কিভাবে, আর হচ্ছে ডিফেন্স দিতে পারে কিভাবে? একটা হচ্ছে, ধরা যাক আমার এই যে কি বলা যায়, একটা ক্যান্সার সেল গ্রো করতেছে, মানে একটা ক্যান্সার মাস গ্রো করতেছে। ক্যান্সার মাস গ্রো করতেছে, এই ক্যান্সার গ্রো করার জন্য আমরা জানি না ব্লাড সাপ্লাই লাগে, কন্টিনিউস ব্লাড সাপ্লাই লাগে, নিউট্রিয়েন্ট লাগে ক্যান্সারের। তো এখানে ধরা যাক ব্লাড সাপ্লাই কমে গেছে, নিউট্রিয়েন্ট সাপ্লাই কমে গেছে, তো সেলগুলো মরে যেতে পারতো, সেলগুলো মরে যেতে পারতো, যেহেতু ডেপ্রাইভেশন আছে অক্সিজেনের, সেল মরে যেতে পারতো। কিন্তু অটোফেগির কারণে হচ্ছে কি, ওই সেল মরতেছে না। কারণ অটোফেগির উদ্দেশ্য কি, ওই তার সেলুলার কনস্টিটিউয়েন্টকে যখন মেটাবলিক ডিমান্ড কমে যাবে, মানে মেটাবলিক সরি, যখন তার সার্ভাইভাল জিনিসপত্রগুলো কমে যাবে, তখন নিজের লাইসিস করে নিজের জিনিসকে রিসাইকেল করে ব্যবহার করবে। যখন মানে কি বলা যায়, একটা বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তখন অটোফেগি আসতে হবে। তো দেখা গেলো সেলটা মরে যেত, কিন্তু অটোফেগি এই ক্যান্সার সেলটাকে বাঁচায় রাখতেছে। এটা একটা হইতে পারে, যেখানে ক্যান্সারের মধ্যে কিছু সেল হয়তো মারা যাইতো, এই অ্যানজিওজেনেসিস বা ব্লাড সাপ্লাই নাই বলে, সেই সেলগুলোকে অটোফেগি বাঁচায় রাখতেছে। এটা একটা ঘটনা। আরটা হচ্ছে যে হয়তো ক্যান্সার হইতো, এই যে মিসফোল্ডেড প্রোটিন বা অন্য কোনো কারণে দিয়ে মিউটেশন টিউটেশন দিয়ে সেটাকে সে ডিস্ট্রয় করে ফেলতে অটোফেগি। তাহলে এই দুই ভাবে সে দুই ধরনের মেকানিজম দেখাইতেছে আর কি। একটা হচ্ছে ক্যান্সার গ্রো করতে দিচ্ছে না, সেটা একটা হেল্প। আর একটা হচ্ছে ক্যান্সার গ্রো করে সেটাকে আবার মরে যেতে দিচ্ছে না, বাঁচায় রাখতেছে। কেউ বুঝতে পারেন না এরকম কি আছে? বললে বলবেন যে ঠিক আছে বুঝলাম না, বা আচ্ছা। আর বাকিগুলোতে গেলাম না, এটাই একটু ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। অটোফেজি ঠিক মতো না হলে ওই যে মিসফিল্টেড প্রোটিন টোটিন এগুলো জমে যায়, তখন হচ্ছে এই যে নানা ডিজিজ হয়। ইভেন এই যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করি, যে আমরা মাইক্রোবায়োলজি করলাম, যে ভিতরে সেল ঢুকে ঢুকে প্রসেস মানে ফ্র্যাগমেন্টেশন করে প্রোটিন,
তারপর প্রসেস করে। এটা হচ্ছে এই যে অটোফেগাল, এই অটোফেগি মেকানিজম দেওয়া হয়। এবং যাদের এই অটোফেগি মেকানিজম ঠিক মতো কাজ করে না, তাদের এই যে টিউবারকুলোসিসের প্রতি চান্স বেড়ে যায়। একটা একটা এগুলো তো সব প্রোটিন, ব্যাকটেরিয়া বা প্রোটিন টোটিন নিয়ে আসে, অ্যান্টিজেন গুলো প্রোটিন নিয়ে এসে সেলের ভিতরে এটা ফ্র্যাগমেন্ট করে। সেই ফ্র্যাগমেন্টটা প্রেজেন্ট করে MHC1 MHC2 দিয়ে, এরকম আমরা পড়ছি নিশ্চয়ই। তো এগুলো ঠিক মতো হয় না আর কি। আচ্ছা, এখন আসি হচ্ছে মেকানিজম অফ সেল ইনজুরি। কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? বলে একটু এক করে বলে নিলে ভালো হয়, আমি তাহলে আগাই না হলে। কোনো কি 1-2 মিনিটের রেস্ট লাগবে, মানে বিরতি লাগবে? আচ্ছা, তাহলে সেল ইনজুরিতে যাই। সেল ইনজুরি মেকানিজম হচ্ছে, আমরা তিনটা, এখন বলছে যে তিনটা মেইন জিনিস ঘটবে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, আরেকটা হচ্ছে সেল মেমব্রেন ড্যামেজ, আরেকটা হচ্ছে ডিএনএ ড্যামেজ। তিনটা মূল জিনিস আর কি সেল ইনজুরি: মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের ডিএনএ, আর হচ্ছে সেল মেমব্রেন বাইরের যেটা। তো মাইটোকন্ড্রিয়াতে আমরা ছবিগুলো দেখি, ছবি দেখেই পড়ার চেষ্টা করি, ভিতরে আর না যাই এগুলোতে। সরি। ধরা যাক রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস, বা ক্যালসিয়াম, বা কোনো টক্সিন, বা হাইপোক্সিয়া, রেডিয়েশন, যে কোনো কিছু মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হতে পারে। তো মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হলে প্রথম কথা হচ্ছে, ধরা যাক অক্সিজেন সাপ্লাই কমে গেল। তো অক্সিজেন সাপ্লাই কমে গেলে কি হয়, আমরা সেই বিখ্যাত ফ্লোচার্টটা দেখে আসি। তাহলে আর পরে ওটা নিয়ে আলোচনা করবো না, এখনই আলোচনা করে ফেলি। চোখের সামনে থাকলে মনে পড়বে, এই জন্য এটা বের করে রাখি। ইস্কেমিয়াতে কিভাবে এটিপি প্রোডাকশন হ্যাম্পার হয়। আচ্ছা, ইস্কেমিয়া হইলো, ব্লাড সাপ্লাই কমে গেল। ব্লাড সাপ্লাই কমে গেলে অক্সিজেন যেহেতু কম, তার মানে আমাদের যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সেটা হবে না। তখন গ্লুকোজ তো তৈরি হতে হবে, মানে এটিপি তো তৈরি হতে হবে। এটিপি তৈরি হয় কিভাবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস দিয়ে। এটা আমরা জানি। যেহেতু মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন কম যাচ্ছে, অক্সিডেটিভ ফসফোরিলেশন কম হইতেছে, এটিপি কম প্রোডাকশন হইতেছে, এটিপি তো প্রোডাকশন করতে হবে। সেজন্য আমাদের হতে হবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আমরা জানি অক্সিজেনের অভাবে হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট কি? সেটা হচ্ছে, মানে তৈরি হয় কি? ল্যাকটেট। তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের আলটিমেট প্রোডাক্ট হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তো ল্যাকটিক অ্যাসিড বাড়বে। ল্যাকটিক অ্যাসিড কি করে? পিএইচ কমায় দেয়। এসিডিক এসিডিক জিনিসপত্র আবার এই যে নিউক্লিয়াসে, মানে ক্রোমাটিন ক্ল্যাম্পিং করে গেল। আবার এই যে গ্লাইকোলাইসিসের যে গ্লুকোজ, এই গ্লুকোজ আসবে কোত্থেকে? চলে আসে গ্লাইকোজেন স্টোর, সেই গ্লাইকোজেন থেকে আসবে। তাহলে গ্লাইকোজেন কমে যাবে, ভালো কথা। এখন এটিপি যেহেতু কম, তাহলে সোডিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, যেটা সব সেলেই থাকে, এটা কাজ করবে না ঠিক মতো। নর্মালি কাজ কি? নর্মাল এটা যদি সেল হয়, নর্মালি হচ্ছে সোডিয়াম কি হয়, ভিতর থেকে বাইরে যায় না? ভিতর থেকে বাইরে যায়। এগেনস্ট গ্র্যাভিটিতে যায়। হ্যাঁ, অ্যাগেইনস্ট গ্র্যাভিটি না, আসলে অ্যাগেইনস্ট কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন। তো যেহেতু কনসেন্ট্রেশনের বিরুদ্ধে যাইতে হচ্ছে, নর্মালি ইসিএফ এ সোডিয়াম বেশি, আইসিএফ এ কম। যেহেতু কম থেকে বেশির দিকে যাইতে হচ্ছে, যে কোনো জায়গাতেই, ধরা যাক ট্রেনের ভিতরে মানুষ, মানুষ ভর্তি, তখন এই ট্রেনের বাইরে থেকে মানুষ ঢুকাইতে হলে ধাক্কা দিয়ে ঢুকাইতে হবে। তো যে কোনো জায়গাতেই ওই, যখন আমি কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশন নিতে যাবো, তখন এনার্জি লাগবে। এই জন্য হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা লাগে, এটিপি লাগে। যেহেতু এইখানে এটিপিএস পাম্প যদি কাজ না করে, তাহলে কি হবে? নর্মাল ডিফিউশন, বেশি যদি সেদিক থেকে কমে আসবে। যেহেতু এটিপিএস পাম্প কাজ করতেছে না, তাহলে সোডিয়াম বাইরে বেশি, সে ভিতরে তো ঢুকবেই, তাহলে ইনফ্লাক্স হবে। সোডিয়াম আসবে, সাথে করে পানি নিয়ে আসবে না? পানি নিয়ে আসবে। তাহলে সেলুলার সোয়েলিং হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং হবে, এই যা যা হওয়ার আর কি হবে। এই যে মাইক্রোভিলাই লস হয়ে গ্লেবস তৈরি হবে, এগুলো হবে। আরেকটা কি? ডিটাচমেন্ট অফ রাইবোসোম। রাইবোসোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কেন আমরা সবাই জানি না? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ কেন? কারণ ওর গায়ে রাইবোসোম লেগে থাকে, এই জন্য রাফ। রাইবোজোম লেগে থাকে তাই। রাইবোসোম লেগে থাকে। এই রাইবোসোম লেগে থাকতেও এটিপি লাগে। পৃথিবীতে কোনো কিছুই বিনা, মানে শক্তিতে পাওয়া যায় না। ও লেগে থাকতেও এটিপি লাগে। যখন এটিপি থাকবে না, তখন রাইবোসোম ডিটাচড হয়ে যাবে। রাইবোসোম সরে খুলে খুলে যাবে, সরে সরে যাবে। রাইবোসোম যদি সরে সরে যায়, তাহলে প্রোটিন সিনথেসিস কমে যাবে, তাই তো? প্রোটিন সিনথেসিস কমে যাবে।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ওই ইসকেমিয়ার কারণে কি চেঞ্জ হয়। তো আমরা যেটা বলছিলাম, মাইটোকন্ড্রিয়াতে যদি এই ঘটনা ঘটে, যদি ইসকেমিয়া হয়, হাইপোক্সিয়া হয়, টক্সিন, রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস যে কোনো কিছু হলেই মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন ফসফোরেশন কমে যাবে, এটিপি জেনারেশন কম হবে। এটিপি জেনারেশন যদি কম হয়, তা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পটেনশিয়াল কি ঠিক থাকবে? মেমব্রেন পটেনশিয়াল আমরা জানি না, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, মেমব্রেন পটেনশিয়াল ঠিক থাকবে না। মেমব্রেন পটেনশিয়াল যদি ঠিক না থাকে ওর, তাহলে ওর ভিতর থেকে সেল লিকেজ আউট হবে, লিক করবে। ওর ভিতর থেকে যদি লিক আউট হয় জিনিসপত্র, সেটা কি ওর জন্য ভালো? কোনোভাবেই ভালো না। তাহলে ওর কন্টেন্ট বেরোয় আসবে। ওর কন্টেন্ট বেরোয় এলে আরো এটিপি যা তৈরি হতো তাও আর হবে না। তারপর হচ্ছে ওর কন্টেন্ট যদি লিক হয়, তাহলে আমরা এই যে আরেকটা জিনিস এখানেই বলে নেই, সেটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার এই যে ইনার মেমব্রেন, এই যে আউটার মেমব্রেন, মাঝখানে কিছু প্রোটিন থাকে যেগুলোর নাম হচ্ছে সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি, এই পোর্ট দিয়ে সাইটোক্রোম সিও বেরিয়ে আসবে। সাইটোক্রোম সিটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সাইটোক্রোম সি একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে। আমরা মনে হয় সবাই জানি সেই এনজাইমটার নাম, নাকি? কি নাম সেটা? একটু বলেন শুনি। অ্যাপোপ্টোসিস করে যে এনজাইমটা, ক্যাসপেস। ক্যাসপেস। এই জন্য সাইটোক্রোম সি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সাইটোক্রোম সিটা গুরুত্বপূর্ণ। তাহলে এটিপি যদি কমে যায়, এনার্জি ডিপেন্ডেন্ট ফাংশন গুলো কমে যাবে, তারপরে কি কি হবে আমরা পড়ছি একটু আগেই, ওই যে সেল সোয়েলিং ডোয়েলিং, মানে ইনজুরির দিকে চলে যাবে। আবার যেহেতু মাইটোকন্ড্রিয়া ড্যামেজড, ও যে অক্সিডেশন করবে ঠিক মতো করতে পারবে না, মানে ও নিজেও রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করবে, যেহেতু ইনকমপ্লিট অক্সিডেশন হবে, কারণ সে নিজেও ড্যামেজ। তাহলে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে সে ড্যামেজ হতে পারে, আবার সে ড্যামেজ হলে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে পারে। তাহলে এই যে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, মানে ফ্রি রেডিক্যালস আবার লিপিড প্রোটিন নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে, সেটা কিভাবে করে সেটা আমি একটু পরে দেখবো। তাহলে সবকিছু মিলে আলটিমেটলি কি? সেল ইনজুরি, আলটিমেটলি সেটা নেক্রোসিস। কিন্তু মাইটোকন্ড্রিয়াল ড্যামেজে কি শুধু নেক্রোসিসই হবে? একটু আগে বললাম না অ্যাপোপ্টোসিস হবে? হবে না? হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি যদি বেড়ে যায়, ট্রানজিশন পোর বলি, তাহলে সেদিক দিয়ে জিনিসপত্র বেরোয় আসে। অথবা আউটার মেমব্রেনে যদি কিছু চ্যানেল তৈরি হয়, পুরো অ্যাপোপ্টোটিক প্রোটিন, সেই ডিটেলসে আর যাবো না আজকে, গেলে ক্লাস বোরিং হয়ে যেতে পারে। তো শুধু জেনে রাখি যে অ্যাপোপ্টোসিস হয়। এই যে, না হলে প্রমাণ আছে এখানে। এই যে, যদি সার্ভাইভাল সিগন্যাল লস হয় সেলের, অথবা ডিএনএ ড্যামেজ, প্রোটিন মিসফোল্ডিং এইসব হয়, তাহলে পুরো অ্যাপোপ্টোটিক প্রোটিন বেড়ে যায়, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন কমে যায়। পুরো অ্যাপোপ্টোটিক প্রোটিন হচ্ছে বিএএক্স, বিএকে, এগুলো মানে বাক্স, বাক, বিট এইসব। তো ওই প্রোডাক্টের প্রোটিন গুলো করে কি, এখানে চ্যানেল তৈরি করে অ্যাগ্রিগেট হয়ে, সেই চ্যানেল দিয়ে সাইটোক্রোম সি বের হয়ে আসে। সেই সাইটোক্রোম সি ক্যাসপেসকে অ্যাক্টিভেট করে, ক্যাসপেস হচ্ছে অ্যাপোপ্টোসিস শুরু করে দেয়। তাহলে আমরা মনে হয় মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ পড়লাম, বুঝলাম। আচ্ছা, একটা কথা বলে নিই, এই যে আমরা যে পড়ি, আহ কি বলে একটা শব্দ আছে, যে কন্ডাক্ট্যান্স চ্যানেল, এই যে মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি ট্রানজিশন পোর্ট, মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি ট্রানজিশন পোর্ট একটা টপিক আছে, মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি ট্রানজিশন পোর্ট, এর পোর্ট তৈরি হবে, সবকিছু পারমিট করবে ভিতরে যা আছে আর কি। এর কারণেই হচ্ছে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস সব হইতে পারে। কিন্তু এই যে লিকেজ অফ মাইটোকন্ড্রিয়াল প্রোটিন ডিউ টু চ্যানেল ফরমেশন বাই পুরো অ্যাপোপ্টোটিক প্রোটিন, বাক্স এন্ড ব্যাক, এটাতে কিন্তু অ্যাপোপ্টোসিস হয় শুধু, মানে নেক্রোসিস হয় না, মানে এই মেকানিজম দিয়ে। দুইটা দুই জিনিস। দেখ, এরপর আসি হচ্ছে মেমব্রেন ড্যামেজ। মেমব্রেন ড্যামেজ আমরা শর্টকাটই করবো, এই ছবিটা কি করবো শুধু। যদি রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস আসে, আমরা জানি একটু আগে পড়লাম, ফ্রি রেডিক্যালস লিপিড পার অক্সিডেশন করে। লিপিড মানে কি? মেমব্রেনে ফসফোলিপিড আছে, ওর পার অক্সিডেশন করবে। আবার অক্সিজেন যদি কমে যায়, এটিপি কম প্রোডাকশন হবে। এটিপি ডিপেন্ডেন্ট যত মেকানিজম আছে সবই ঝামেলা করবে। তার মধ্যে একটা হচ্ছে ফসফোলিপিড সিনথেসিস। ফসফোলিপিড যদি সিনথেসিস না হয়, তাহলে তো মেমব্রেন ড্যামেজ হবেই। এবং যেগুলো সিনথেসিস হয়, সেগুলো আবার গিয়ে ওই ভালো ফসফোলিপিডকে সরাই দিয়ে নিজে ঢুকে ওই জায়গায়, মেমব্রেনের ভিতরে নিজে নিজে ঢুকে ঢুকে যায়, এক্সচেঞ্জ করে, এইসব ঘটনা ঘটায় এরা। আবার ক্যালসিয়াম যদি বেড়ে যায়, আমরা জানি ক্যালসিয়াম হোমোস্টেসিস একটু পরে পড়বো ওই ছবিটা, যে সে অনেকগুলো এনজাইম অ্যাক্টিভেট করে, ফসফোলাইপেজ, প্রোটিয়েজ, এন্ডোনিউক্লিয়াস, এগুলো আর একটু পড়বো পরে গিয়ে।
এখানে ডিটেলস বলতেছি না। তাহলে ফসফোলিপিড ব্রেকডাউন করবে, প্রোটিয়াস করবে প্রোটিন ব্রেকডাউন, বিশেষ করে সাইটোস্কেলেটাল। সাইটোস্কেলেটন কি, এই যেমন অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো আর কি ড্যামেজ করবে, আলটিমেটলি মেমব্রেন ড্যামেজ হবে। সাইটোস্কেলেটন ড্যামেজ হলে মেমব্রেন ড্যামেজ হবে কেন, এটা আবার কি ধরনের কথা, কেউ একটু বলবে? সাইটোস্কেলেটন সেলের ভিতরে থাকে, ওর সাথে মেমব্রেনের সম্পর্ক হবে। যাই হোক, মেমব্রেনকে টিথার করে রাখে, ধরে রাখে আর কি, ওরিয়েন্টেশন ঠিকঠাক রাখে। এই জন্য ও নড়ে গেলে, ওই খুঁটি নড়ে গেলে মেমব্রেনও নড়ে যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কি আছে এরপর, ও ডিএনএ ড্যামেজ। ডিএনএ ড্যামেজ, আমরা জানি যে সেলের ডিএনএ ড্যামেজ হলে সে আলটিমেটলি কি করবে। সেলে P53, এর নাম কি, ওর একটা সুন্দর নাম আছে, উপাধি আছে বলা যায় আর কি, গার্ডিয়ান অফ দ্য জিনোম। গার্ডিয়ান অফ দ্য জিনোম P53, ও দেখবে যে আমার এই সেলে কোনো একটা সেলে কোনো ডিএনএ রেপ্লিকেশন হইতে গিয়ে বা ইয়ে হইতে গিয়ে কোনো একটা মিউটেশন ঘটছে। এই সেলটা যখন পরবর্তী সেল ডিভিশনে যাবে, সেল ডিভিশনে আমরা জানি অনেকগুলো ফেজ আছে, G1, S, G2, M। তো সেল ডিভিশনে যখন যাবে, এই P53 দেখবে কি রে, এর তো ডিএনএ মিউটেটেড বা এখানে ডিএনএ ড্যামেজ হয়ে আছে, এই সেলকে তো ডিভিশনে যাইতে দেওয়া যাবে না। ডিভিশনে যাইতে দিলেই সে তার বাচ্চা কাচ্চা এরকম তৈরি করবে যেগুলো ড্যামেজ ডিএনএ নিয়ে, মানে আলটিমেটলি একটা সময় গিয়ে ম্যালিগনেন্সি হতে পারে, টিউমার হতে পারে। তো P53 একে আটকায় দিবে, সেল সাইকেল অ্যারেস্ট করবে G1 ফেজে। অ্যারেস্ট করবে উদ্দেশ্য কি, যে ঠিক আছে তুমি তোমার ডিএনএ রিপেয়ার করে নিয়ে আসো। ডিএনএ রিপেয়ার জিন আছে, ওরা ডিএনএ, সরি, তো ডিএনএ রিপেয়ার করে নিয়ে আসো। তো ডিএনএ রিপেয়ার করে আনার জন্য সময় দিবে। এখন ও ডিএনএ রিপেয়ার করতে আনতে পারতেছে না, তাহলে কি করবে? তাহলে ওকে, যে ঠিক আছে তুমি তাহলে বেঁচে থাকার দরকার নাই, তুমি তাহলে মরে যাও, মানে হচ্ছে অ্যাপোপ্টোসিস, সুইসাইড করে। এই হচ্ছে P53 কাজ, এই জন্য হচ্ছে গার্ডিয়ান। তাহলে ডিএনএ ড্যামেজ আমরা পড়লাম। এরপর আসি ফ্রি রেডিকেলস। ফ্রি রেডিকেলসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসে এখান থেকে। তো ফ্রি রেডিকেলস আমরা যেগুলো সেলুলার এজিং বলবো, সেলুলার এজিং এর মোস্ট মানে খুবই সবচেয়ে কমন যে হাইপোথিসিস বলা হয় সেলুলার এজিং এর কারণ, তা বলা হয় ফ্রি রেডিকেলস। মানে এই হাইপোথিসিসটাই প্রচলিত যে ফ্রি রেডিকেলস এর কারণে মেইনলি সেলুলার এজিং হয়। যদি ফ্রি রেডিকেলস কে কমায় দিতে পারতো তাহলে তো সে হয়তো দীর্ঘদিন বাঁচতো। এই জন্য অনেকেই রেক্স ট্যাবলেট খায়, ভিটামিন A, C, মানে অ্যান্টিঅক্সিডেন্ট খায় আর কি। ফ্রি রেডিকেলস কি, এটা কেমিক্যাল স্পিসিস দ্যাট হ্যাভ সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান আউটার অরবিট। মানে ধরা যাক এটা একটা কি আঁকলাম, হলো আর কি, ধরা যাক একটা অণু, পরমাণু আর কি। এখানে দুইটা আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে একটা। তাহলে এটা কি, ফ্রি রেডিকেল। কারণ তার এই যে সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন, তার আউটার অরবিটে একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন, এটা হচ্ছে ফ্রি রেডিকেল বাই ডেফিনেশন। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন, সে হাইলি রিয়েক্টিভ হবে। যেহেতু আনপেয়ার্ড, সবাই তো পেয়ার হইতে চায়, সে হাইলি রিয়েক্টিভ হবে, আশেপাশে যা পাবে তার সাথে সে রিয়েক্ট করবে। এই জন্য সে হাইলি রিয়েক্টিভ, এবং অ্যাটাক করবে, আশেপাশে যাকে পাবে তাকে অ্যাটাক করে মডিফাই করার চেষ্টা করবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কোনো কিছু বাদ নাই, যাকে পাবে তাকেই ধরবে। এবং এরা অটো ক্যাটালাইটিক রিয়াকশন করে। অটো ক্যাটালাইটিক মানে হচ্ছে ধরা যাক ও একটা মলিকুলকে ধরলো, একে আবার সে ফ্রি রেডিকেল বানায় দিল। মানে ও যেহেতু সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন, ও এখান থেকে ওর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল, নিয়ে নিয়ে তো ও আবার একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, মানে ও আবার ফ্রি রেডিকেল হইলো। এইরকম, এই জন্য বলছে অটো ক্যাটালাইটিক, ও একজনের করতেছে, ও আবার একজনের করতেছে, সে আর একজনের ধরতেছে। এটা হচ্ছে অটো ক্যাটালাইটিক রিয়াকশন। কেন হয় তৈরি এগুলো? এগুলো তৈরি হয় হচ্ছে নর্মাল আমাদের যে শরীরে অক্সিডেশন রিডাকশন হয়। তো অক্সিডেশন কি, অক্সিডেশন হচ্ছে যে ওই জারণ বিজারণ আর কি, ইলেকট্রন দেয় না নেয় অক্সিডেশন। এই যে মনে না থাকলে এটা মনে রাখতে পারেন, এলিও, লিও, লিওনাল মেসির যে লিও, সেই লিও, এই যে এলিও। তাই বললাম।
কি করলাম, কোথেকে তো বুঝলাম না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। অনেকগুলো করলাম। একটু কিছু বলবে যে কিভাবে কি করা যায়? আমি আসলে কম বুঝি, ঘটনা কি ঘটছে বুঝতেছি না। ছিল তখন। জি জি ভাইয়া, ঠিক আছে এখন ঠিক আছে না? দেখা যাচ্ছে। জি জি এখন দেখা যাচ্ছে, কিন্তু আমি ওইটা কই গেল আবার। ভাইয়া, ভাইয়া পেজ আছে তো, ফুল এখন সব স্ক্রিনও। ঠিক আছে। পেজ আছে? জি মানে জি জি, পেজ আছে, দেখা সব যাচ্ছে? ঠিক আছে। জি 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 ভাই, আমি তো কই এখন দেখি। ঠিক আছে সবকিছু। হুম, ঠিক আছে না? জি ভাইয়া, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে তাহলে। সেল ইঞ্জুরি আমরা বলতেছিলাম যে ফ্রি রেডিকেল। এই যে আমরা মনে রাখবো হচ্ছে লিও, এলইডি, ইউ দিয়ে মনে রাখতে পারি। এই যে লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন, এইভাবে আমরা মনে রাখতে পারি যে ইলেকট্রন দিবে লস দিবে। হয় সেটা হচ্ছে আমরা, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অক্সিডেশন। আমরা অক্সিডেশন রিয়াকশনে নর্মালি আমাদের শরীরে তৈরি হতে পারে। তাহলে ডিটেলসে গেলে আমরা শুধু জেনে দিবে রাখি। দিবে। ভাইয়া সব তো ঠিক আছে এখন, আমি তো সব কার্সর, ঠিক আছে। আমি তো উপর নিচে নামতে পারতেছি না, স্ক্রল করতে পারতেছি না। হুম। হ্যাঁ, পেজটা তো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমি, আচ্ছা ঠিক আছে দেখি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। দিবে দিবে দিবে। স্ক্রল করা যাচ্ছে না। এটা ছাড়া কি বলে যাবো? জি জি ভাই, বলে যান, কোনো সমস্যা নেই। থাকলে কিছু একটা দেখতে রাখি, সেজন্য বললাম। আচ্ছা, আচ্ছা একবার একটু দেখি শুধু এটা আসলে। পেজটা তো আবার চলে গেল এখন। এখন ঠিক আছে? না না, হ্যাঁ হ্যাঁ, জি জি, ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে আমরা এই যে আর কি কি ভাবে হইতে পারে ফ্রি রেডিক্যাল, একটা হচ্ছে নর্মাল অক্সিডেশন রিঅ্যাকশন হইতে পারে। আচ্ছা, মোস্ট রিঅ্যাক্টিভ ফ্রি রেডিক্যাল কোনটা? মোস্ট রিঅ্যাক্টিভ যদি এটা পরীক্ষা আসে, যে মোস্ট রিঅ্যাক্টিভ ফ্রি রেডিক্যাল কোনটা, সেটা হচ্ছে এই যে হাইড্রোক্সি। ও এইচ এর উপরে যেটা ডট, হ্যাঁ, হাইড্রোক্সি। ও এইচ মাইনাস না কিন্তু, এ- এগুলো হচ্ছে, এগুলো কিন্তু
যদিও আমরা কেমিস্ট্রির লোক না, কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে যে ও এইচ, এই যে ডটটা এই পাশে, হ্যাঁ অনেক জায়গায় অনেক সময় বইয়ে দেখবেন যে এটা এরকম করে লেখা থাকে যে ধরা যাক ও এটা, এইচ এটা, এরকম করে ডট লিখে আমরা অনেক সময় ভুল করে লিখি যেখানে ডট দিলাম। ডটটা আসলে এখানে হবে না, ডট থাকবে তার উপরে যার এই আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে, যার অরবিটে, আউটার অরবিটে। এই ব্যাপারটা ক্লিয়ার? যার আউটার অরবিটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ডটটা থাকবে তার মাথার উপরে, ও এইচ এ ডটটা ওর উপরে। আপনি যদি এইচ ও লেখেন কথার কথা, তাহলে ডটটা দিবেন এই পাশে, কারণ ওর সাথে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনটা। তার মানে আপনি যদি ও এইচ লিখে এইচ এর মাথায় ডট দেন, এটা হচ্ছে না, মানে এটা ভুল। আবার ও এইচ মাইনাস আর ও এইচ ডট, এটা কিন্তু আলাদা, দুটো দুই জিনিস। হুম। আচ্ছা। তো মোস্ট মানে রিয়েক্টিভ ফ্লুইড গুলো হচ্ছে এই ভদ্রলোক। এছাড়া কি হতে পারে, রেডিয়েন্ট এনার্জি। নর্মালি রেডিয়েশনের কারণে আমাদের ওয়াটারটা হাইড্রোলাইজ হয়ে ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। অথবা যেটা আমাদের খুবই কমন, যেটা পড়ে আসছি ছোটবেলা থেকেই, ইনফ্লামেশন। ইনফ্লামেশনে তো খুবই মানে নর্মালি যে ফ্যাগোসাইট গুলো খেয়ে ফেলে সেলটাকে, সে ফ্যাগোসাইটের ভিতরে যে বাস্ট হয় রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে, তাহলে ইনফ্লামেশনে প্রচুর পরিমাণে রিয়েক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। তার জন্য একটা প্রোটিন, একটা এনজাইম লাগে এনএডিপিএইচ অক্সিডেজ। এর আরেকটা নাম হচ্ছে ফ্যাগোসাইট অক্সিডেজ। এনএডিপিএইচ অক্সিডেজ এর আরেকটা নাম হচ্ছে ফ্যাগোসাইট অক্সিডেজ। এইটার ডেফিসিয়েন্সি থাকলে ঠিক মতো ফ্যাগোসাইটোসিস করতে পারে না, তখন সারা বডির অনেক জায়গায় গ্র্যানুলোমা তৈরি হয়। যে ডিজিজটার নাম হচ্ছে ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ। ক্রনিক গ্র্যানুলোমাটাস ডিজিজ ওই কারণে হয়। ফ্যাগোসাইট অক্সিডেজ যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে এটা ঘটতে পারে। আচ্ছা। তো এরপর কিভাবে হতে পারে যে এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সোজেনাস কেমিক্যাল। নর্মালি বাইরে থেকে কিছু কেমিক্যাল আছে যেগুলো এনজাইমেটিক মেটাবলিজম হয়ে ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। আর হচ্ছে ট্রানজিশনাল মেটাল, যেমন কপার আর হচ্ছে আয়রন, ওরা ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে ফেন্টন রিয়াকশনের মাধ্যমে। ফেন্টন নামে এক ভদ্রলোক আবিষ্কার করছে, তার নাম ফেন্টন রিয়াকশন। হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস আয়রন মিলে ফেরিক। আচ্ছা, এই যে আয়রন যে ফেরিক হইলো, এখানে কি সে ইলেকট্রন ডোনেট করছে নাকি রিসিভ করছে? কেউ বলবে? সব ভুলে গেছি নাকি আমরা ইন্টারমিডিয়েট পড়া? ফেরাস মানে টু পজিটিভ, ফেরিক হয়ে গেছে, মানে সে একটা ইলেকট্রন দিয়েছে। ইলেকট্রন ছেড়ে দিলে আমরা পজিটিভ লিখি না, সোডিয়াম প্লাস গ্রহণ করলে মাইনাস লিখি না? সে একটা ইলেকট্রন দিয়েছে, মানে তার লস হয়েছে, লস অফ ইলেকট্রন। লস অফ ইলেকট্রনকে আমরা কি বলি? এই যে লিও, লস অফ ইলেকট্রনকে আমরা বলি অক্সিডেশন। আচ্ছা। তো এই হচ্ছে বাবু মনোযোগ প্রোডাকশন। দিন। এই হলো প্রোডাকশন হইলো। নাইট্রিক অক্সাইড থেকে কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এখন এর রিমুভ করবো কিভাবে আমরা? রিমুভ করবো যদি আমরা তিনটা জিনিস বলি। একটা হচ্ছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, বা সহজে মনে রাখতে পারি ভিটামিন, প্রোটিন, এনজাইম। সহজে যদি মনে রাখি ভিটামিন, প্রোটিন, এনজাইম। ভিটামিনের মধ্যে ভিটামিন এ, সি, ই, সাথে গ্লুটাথিয়নটা মনে রাখলাম। ভিটামিন মানে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো। আর প্রোটিন কি? ওই যে আমরা বললাম কপার আর আয়রন যেহেতু টক্সিক, যেহেতু তারা নিজেরা ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে, সুতরাং তাদেরকে যারা কন্ট্রোলে রাখে তারা আমাদের জন্য উপকারী। তারা ফ্রি রেডিক্যাল রিমুভারে সাহায্য করে। তারা কন্ট্রোলে রাখে কে? তাদেরকে তারা ধরে রাখে। ধরে রাখে কে? ট্রান্সপোর্ট প্রোটিন অথবা স্টোরেজ প্রোটিন, যেমন ট্রান্সফেরিন, ফেরিটিন, ল্যাক্টোফেরিন, সেলুলোপ্লাজমিন, এইসব। ট্রান্সফেরিন, আমরা আয়রনের দুটো ফর্ম দেখলাম না? এই যে ফেরাস থেকে ফেরিক হয়, ফেরাস আর ফেরিক। এখানে আছে কি? ট্রান্সফেরিন। তারপর ফেরিটিন। এগুলোতে আয়রনের কোন ফর্ম থাকে? ফেরাস ফর্ম না ফেরিক ফর্ম? কেউ বলবে? এটা বলে আমরা আগাই, না বললে আগাবো না। ট্রান্সফেরিন, ফেরিটিন, ফেরোপ্রোটিন, এগুলো কোন ফর্ম থাকে আয়রনের? এই পরীক্ষা আসে তো। ফেরিক। ফেরিক ফর্ম থাকে, হ্যাঁ। এটা আমরা সহজে মনে রাখতে পারি কিন্তু, যদি চাই আর কি। এই দেখেন, এটা সুন্দর জিনিস চিন্তা করে যে কই গেল, এই যে ট্রান্সফেরিন, হ্যাঁ, ফেরিন আর ফেরিক একই রকম না? ফেরিটিন, ফেরি, আর হচ্ছে ফেরিক, মানে যেটার উচ্চারণ এরকম, মানে নামটা তো ওইভাবে আসছে। যেমন ট্রান্সপোর্ট করে, সেখান থেকে ট্রান্স, ফেরিক থেকে ফেরিক, তারপর ফেরিক থেকে ফেরিক মানে আয়রন। নাড়া দিও না বলকে। আর টিন মানে হচ্ছে প্রোটিন, মানে যে প্রোটিনটার সাথে আয়রন বাইন্ড করে ফেরিটিন, মানে প্রোটিন আর আয়রন মিলে। তো ট্রান্সফেরিন ট্রান্সপোর্ট করে যে, তাহলে ফেরিটিন
উচ্চারণটা খেয়াল করেন, ফেরিন, ট্রান্সফেরিন, ফেরিক, ফেরিটিন, ফেরি, তাহলে ফেরিক। আর ফেরাস যেমন ফেরোপ্রোটিন, তো ফেরস, ফেরোপ্রোটিন একই রকম, মানে উচ্চারণের সাথে নামের সাথে মিল আছে আসলে। এটাতেই বুঝবো আমরা কোনটার সাথে কোন আয়রন লেগে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে এনজাইম। এনজাইমের মধ্যে কি কি পড়বো আমরা? এটা হচ্ছে পারক্সিজম, সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারক্সিডেজ। অনেক সময় পরীক্ষায় আসে, এই সরি, ক্যাটালেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারক্সিডেজ, যে কোনটা পারক্সিজমাল এনজাইম। ধরা যাক তিনটা চারটা অপশন দিল, আসলে সবগুলোই পারক্সিজমে থাকে। ক্যাটালেজও থাকে, যদিও লেখা আছে ক্যাটালেজ প্রেজেন্ট ইন পারক্সিজম, কিন্তু এটা লেখা নাই, এটা লেখা নাই, এটা লেখা আছে অন্য জায়গায়, কিন্তু আসলে সবই পারক্সিজমে থাকে একটু করে। যার কারণে পারক্সিজমাল এনজাইম আসলে তিনটাই ট্রু। ঠিক আছে। এখন যদি ক্যাটালাইজ কি করে, পারক্সিজমে থাকে, হাইড্রোজেন পারক্সাইডকে ব্রেক ডাউন করে। এই গ্লুটাথিয়ন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইডকে ব্রেক ডাউন করে। সুপার অক্সাইড ডিসমিউটেজ, নামই তো সুপার অক্সাইড, তাহলে সে সুপার অক্সাইডকে ডিসমিউটেড করবে, মানে এই যে উটু এটাকে গেল। আর কারো এখান থেকে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এটা চেহারা সাথে এরকম কেন, এটা কোনো প্রশ্ন আছে? না থাকলে এটা নিয়ে বলবো না, থাকলে বলতাম। না না, এই তো ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। জি। না, বললাম যে এটার কোনো প্রশ্ন ছিল কিনা, এই যে O2 যেমন আমরা একটা ডট দিলাম আবার মাইনাস দিলাম, এরকম কেন? আচ্ছা, প্যাথোলজি কি এটা হ্যাঁ বলেন। এটার আউটার ইতে দুইটা ইলেকট্রন আছে দেখলাম, এই জন্য কি? এটা বলতে, আহ, এই ডট মানে হচ্ছে তার একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন। হ্যাঁ, জি জি। এই ডট মানে হচ্ছে সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন, যার ডট আছে তার সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এই ডট হলো সেটা। আর মাইনাস মানে আমরা তো বললাম যে ইলেকট্রন দিলে হয় হচ্ছে পজিটিভ, নিলে হয় নেগেটিভ। ওই ভদ্রলোকের একটা ইলেকট্রন বেশি আছে। মানে অক্সিজেন যদি আমরা ধরি, আচ্ছা যেহেতু বলা জি। শুরু করছি একটু বলেই নেই, 1 মিনিট বলে তো তেমন কোনো ক্ষতি হবে না নাকি। প্লাস। ধরা যাক এটা অক্সিজেন, হ্যাঁ, তো এখানে কটা জি থাকে? দুইটা থাকে ইলেকট্রন, আর এই আউটার কক্ষে ছয়টা ছয়টা থাকে, তাই না? জি অক্সিজেন 8 না, জি। জি তখন 6টা আছে। তো এই অক্সিজেনের দুইটা থাকলে কি হয়? 6টা থেকে 12টা থাকার কথা, দুটো অক্সিজেন যদি থাকে পাশাপাশি, নাকি? 1 2 4 5 6, ওই ভদ্রলোক আরেকটা কারো কাছ থেকে নিছে, তাহলে ওর আসলে 13টা আছে। এই জন্য এই মাইনাসটা। আর ওই যে সিঙ্গেল যেটা, ওই যে সিঙ্গেল সেটা, ঠিক আছে, ওটাই জি। single হয়ে আছে। এই জন্য আসলে এরকম ওর চেহারা ছিল 13টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দুইটার জন্য দুই ঘটনা, জি। কিন্তু একটারই ব্যাপার, কিন্তু এই করে যা গেল। তো প্যাথোলজি কিন্তু একটু ফ্রি রেডিকেল। এখান থেকে আমরা একটু ভিতরে ঢুকবো, যে লিপিড পারঅক্সিডেশন ইন মেমব্রেন। তিনটা জিনিস করে কি, একটা হচ্ছে সেল মেমব্রেনে থাকে লিপিড, লিপিড পারঅক্সিডেশন করবে। সেল মেমব্রেনে বলেন সাইটোপ্লাজমে থাকে প্রোটিন, প্রোটিনের মডিফিকেশন করবে। আর হচ্ছে ডিএনএ ড্যামেজ করবে। তাহলে তিনটা ভাইটাল জিনিসকে, স্ট্রাকচারকে সে নষ্ট করবে। লিপিড, প্রোটিন আর ডিএনএ থাকে কি আর সেলে, সবই তো সে ড্যামেজ করতেছে। তাহলে এখন লিপিড পারঅক্সিডেশন, অক্সিডেশন তো আমরা বুঝলাম একটু আগেই, পারঅক্সিডেশন কি আসলে? আর একটা আমি কথা বলছিলাম যে এই যে ফ্রি রেডিকেল, এরা অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন করে অনেক সময়। অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন কি বললাম, একটু আগে উদাহরণ দিয়েছিলাম। তো এই যে ধরা যাক আমার এটা একটা ফ্রি রেডিকেল ধরলাম, হাইড্রোক্সি ফ্রি রেডিকেল সবচেয়ে যেটা রিয়েক্টিভ। হাইড্রোক্সি ফ্রি রেডিকেল আমার হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড। ধরা যাক আমরা নাম শুনছি পুফা, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, শুনছি না সবাই? পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে এই হাইড্রোক্সিল মূলক এটাকে আঘাত করলো, এটার সাথে রিয়েক্ট করলো। রিয়েক্ট করে এইখান থেকে, এই লিপিড থেকে সে একটা অক্সিজেন নেবে। লিপিড থেকে অক্সিজেন নিলে এই ভদ্রলোকের একটা অক্সিজেন কমে যাবে। তো লিপিডকে যদি আমি এল দিয়ে প্রকাশ করি, আর ওই যে এর একটা, যেহেতু ইলেকট্রন তখন আনপেয়ার্ড হয়ে গেল, তখন এই ডট দিয়ে বুঝাইলাম একটা আনপেয়ার্ড ইলেকট্রন। বুঝতে পারতেছি আমরা, মানে জাস্ট বোঝানোর জন্য, যে হাইড্রোক্সিল মূলক পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অফ সেল মেমব্রেন অ্যাটাক করলো, করার ফলে এইখানে এর থেকে একটা ইলেকট্রন সরে গেল, নিয়ে নিল। ও স্টেবল হওয়ার জন্য এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিল, তখন এ আবার আনস্টেবল হইলো। সে নিজে স্টেবল হয়ে একে আনস্টেবল করলো। সে আনস্টেবলটা আমি বুঝাইলাম এল এর উপর একটা ডট, মানে লিপিডের উপর একটা ডট, মানে লিপিড রেডিক্যাল তৈরি হলো নতুন করে, যেটা আগে ছিল না। এই লিপিড রেডিক্যাল আবার অক্সিজেনের সাথে রিয়েক্ট করলো। অক্সিজেন আছে সেলের ভিতরে,
অক্সিজেনের সাথে রিয়েক্ট করে সে আবার নতুন একটা ফ্রি রেডিকেল তৈরি হলো, যার নাম হচ্ছে লিপিড পারঅক্সাইল রেডিকেল। ওই জন্য নাম লিপিড পারঅক্সিডেশন। এই মেকানিজমটা এখন বা ইকুয়েশনটা তো এঁকে দেখানো সম্ভব না, খাতা কলম থেকে দেখাতে পারতাম। তো মূল ব্যাপার হচ্ছে হাইড্রোক্সিল ফ্রি রেডিকেল লিপিডকে অ্যাটাক করলো, লিপিড ফ্রি রেডিকেল হলো, লিপিড আবার অক্সিজেনের সাথে রিয়েক্ট করলো, তারা আবার এইসব নেয়া নেয়া করে নতুন একটা ফ্রি রেডিকেল তৈরি হলো, লিপিড পারঅক্সাইল। এই ভদ্রলোক আবার আরেকটা করতেছে, এরকম আর কি চলতেছে। এই জন্য অটোক্যাটালাইটিক রিয়াকশন। এরা থামে কখন? যখন আরেকটা একটা যখন এরকম কি বলা যায়, ফ্রি রেডিকেল আরেকটা ফ্রি রেডিকেল সাথে যখন বাইন্ড করে, যখন দুইজন দুজনকে দিয়ে সমতা এসে যায়, তখন থেমে যায় আর কি। সরি। তো এই হচ্ছে লিপিড পারঅক্সিডেশন। এখন এই যে এইসব হইলো, তো লিপিড যে ভেঙে যাচ্ছে, লিপিড যে ড্যামেজ হচ্ছে, এই লিপিডটা আবার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে। প্রোটিনের সাথে বাইন্ড করে ও জমা হইতে পারে লাইসোজোমের ভিতরে, বা একটা পিগমেন্ট হিসেবে, যেটাকে আমরা বলি লাইপোফুসিন পিগমেন্ট। আমরা মানে নাম শুনেছি না, লাইপোফুসিন পিগমেন্ট বা লাইপোফুক্সিন। শুনেছি, নাম শুনেছি লাইপোফুক্সিনের। তো কথা বলেন না কেন? লাইপোফুক্সিন পিগমেন্টের নাম শুনি নাই? আমরা তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাকুমুলেশনের মধ্যে লাইপোফুক্সিন পিগমেন্টে যাবো, নাম শুনি নাই আমরা? আচ্ছা, আচ্ছা তাহলে আচ্ছা যাই হোক। তো এই আমরা এখান থেকে যা জানবো সেটা হচ্ছে লাইপোফুসিন পিগমেন্ট একটা ব্রাউন পিগমেন্ট। হ্যাঁ, তো এই ব্রাউন পিগমেন্টটা সেলের ভিতরে জমা হয়। তাহলে একটা সেলের নিউক্লিয়াসের চারপাশে দেখা যাক লাইসোজোম আছে, এটা নিউক্লিয়াস, এর চারপাশে লাইসোজোম আছে। দেখা যাক এর মধ্যে ব্রাউন পিগমেন্ট জমছে আর কি, এটা ব্রাউন কালার ধরে নিলাম। এই ব্রাউন কালার দেখে আমরা বুঝবো যে লাইপোফুসিন পিগমেন্ট। কিন্তু ঘটনা আছে এখানে, ঘটনা হচ্ছে একটু দুই একটা কথা জানতে হবে। সেটা হচ্ছে মাঝে মধ্যে ওই বাইরের পরীক্ষাগুলোতে আসে যে লাইপোফুসিন পিগমেন্টে ব্রাউন কালার দেয়, ব্রাউন কালার আরেকটা জিনিস দেয়, সেটার নাম হচ্ছে হিমোসিডেরিন। আয়রন জমা না, আয়রন, হিমোসিডেরিন। হিমোসিডেরিন ব্রাউন কালার দেয়, লাইপোফুসিন পিগমেন্টে ব্রাউন কালার দেয়। আলাদা করবো কি? এটা আলাদা স্টেইন আছে, এই নর্মাল যেমন আমরা হেমাটক্সিলিন আর ইউসিন স্টেইন করি, সেই স্টেইন না, আলাদা কিছু স্পেশাল স্টেইন। তার মধ্যে একটা আছে হচ্ছে অয়েল রেড ও। লিখতে পারবো না হয়তো, আচ্ছা লিখি, লিখলে আমার সুবিধা হয়। এখানে আমি লিখি একটু, হ্যাঁ। আর আছে হচ্ছে, দেখা যাচ্ছে না লেখা? লেখা কি দেখা যাচ্ছে? দেখা গেলে একটু বলেন। হ্যালো, লেখা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্টেইন গুলো একটু দেখি। অনেক সময় মানে বাইরের দেশের পরীক্ষাগুলোতে আসে আর কি। যেটা আলাদা করবো জি। কিভাবে, অয়েল রেড ও, সুদান ব্ল্যাক বি, পার্স প্রুশিয়ান ব্লু, এই স্টেইন গুলা। এই যে প্রথম দুইটা অয়েল রেড ও আর সুদান ব্ল্যাক বি, এটা হচ্ছে লিপিডের স্টেইন। এটা দিয়ে লিপিড রং, মানে এটা দিয়ে রং করার পর যদি কালার নাই, তাহলে আমরা বুঝি লিপিড আছে এখানে। আর পার্স প্রুশিয়ান ব্লু, এটা দিয়ে কালার নাই যদি, তাহলে আমরা বুঝি যে এখানে হিমোসিডেরিন আছে। কোনটা কি কালার নেবে সেটা একটু দেখি। এই যে নাম দিচ্ছি না, অয়েল রেড ও রেড, হ্যাঁ, এইটা দিয়ে রং করলে লিপিডটা লাল কালার দেখবে। এটা দিয়ে রং করার পর যদি দেখি লাল কালারের কিছু আসে, তাহলে বুঝবো লিপিড আছে। এই স্টেইনটা দিয়ে যদি রং করি, তাহলে লিপিডটা যে ব্ল্যাক কালার হবে, যে সুদান ব্ল্যাক বি, ব্ল্যাক নামের ভিতরেই আছে। আর এই স্টেইনটা হচ্ছে হিমোসিডেরিনের জন্য। হিমোসিডেরিন রং করলে কিরকম হবে? এই ব্লু কালার, পার্স প্রুশিয়ান ব্লু বলি। ঠিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় আগাই। অক্সিডেটিভ মডিফিকেশন, ডিএনএ ড্যামেজ করবে, ডিএনএ ব্রেকডাউন করবে, প্রোটিন প্রোটিন ক্রস লিঙ্কেজ করবে, এগুলো। আর লেশন ইন ডিএনএ, তো সরি, প্রোটিনের কথা বললাম, প্রোটিন ব্রেকডাউন ড্যামেজ, এগুলো প্রোটিনের কথা বললাম। আর লেশন ইন ডিএনএ, ডিএনএ ব্রেকডাউন করে, সিঙ্গেল স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ড ব্রেকডাউন করে, ক্রস লিঙ্কিং করে ডিএনএ। এটা ডিটেলসে না যাই, এটা আমরা জেনেটিক্স যদি পড়ি, কখনো পড়ার সুযোগ হয় একসাথে।
আমরা হয়তো জেনেটিক্সে গিয়ে আরো এইসব ডিএনটি নিয়ে আলাপ বেশি করবো। যদি কারো জেনেটিক্স পড়ার ইচ্ছা থাকে, এখনই বলে রাখি, জেনেটিক্সে যদি কারো কোনো আগ্রহ থাকে, আমার জেনেটিক্স ক্লাসটা মিস করেন না আর কি। এটা হচ্ছে একটা, মানে যদি আগ্রহ থাকে জেনেটিক্সে, আমার জেনেটিক্স কবে ক্লাস হবে ভাই ক্লাস? ক্লাসটা কবে? তবে গ্রুপে দিয়ে দিব। জেনেটিক্স ক্লাস আসলে আমি যেটা দেখেছি আর কি, যে আসলে স্যাররা বলি ছাত্ররা বলি কেউই ভালোভাবে পড়ে না বা পড়ায় না বা পড়ানো হয় না, অনেক কারণ আছে। যদি জেনেটিক্স আগ্রহ থাকে, হাইলি রেকমেন্ডেড আর কি। ঠিক আছে, তাহলে আমরা আগাই। ডিস্টারবেন্স ক্যালসিয়াম হোমোস্টেসিস, অনেক রাত হয়ে গেছে, বেশিক্ষণ আর কথা বলবো না। তাহলে আমরা এটা একটু দেখি জাস্ট। যে কোনো প্রকার ইনজুরি, আমার বইয়ে যে ফিগার গুলো আছে শুধু সেগুলোই না, এই যে আমি যে লিখছি পাশে, এই কারণে লিখছি যে শুধু এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম বা ইনজুরি এজেন্ট, ইসকেমিয়া টক্সিন, আরো অনেক কিছু দিয়ে হতে পারে। এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো থেকেও ক্যালসিয়াম আসতে পারে, বাইরে থেকেও ক্যালসিয়াম আসতে পারে। প্রধানত স্ট্রেস হইলে এগুলো থেকেই আগে আসে। তো ক্যালসিয়াম যদি বেড়ে যায়, অনেকগুলো এনজাইম অ্যাক্টিভেট হয়। তার মধ্যে হচ্ছে যেমন ফসফোলাইপেজ, নাম বোঝা যাচ্ছে, ফসফোলিপিডকে ব্রেক ডাউন করবে, তাহলে মেমব্রেন ড্যামেজ হবে। প্রোটিয়েজ, প্রোটিনকে ব্রেক ডাউন করলে মেমব্রেন ড্যামেজ হবে। এটিপিএস, এটিপি ব্রেক ডাউন করলে এটিপি কমবে, আলটিমেটলি মেমব্রেন ড্যামেজের দিকে যাবে। এন্ডোনিউক্লিয়াস, নিউক্লিয়ার ড্যামেজ করবে। নামই তো এন্ডোনিউক্লিয়াস। গত ক্লাসে বলেছিলাম এন্ডোনিউক্লিয়াস আর এক্সোনিউক্লিয়াসের পার্থক্য আছে, এবং কি পার্থক্য এটা একটু ওই ক্লাস থেকে দেখে নিয়ে, তাহলে আপনার ক্যাসপেজ ক্যাসপেজ অ্যাক্টিভিটি, ডিএনএস, এগুলোর ঘটনাগুলো বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এখন আসি ইআর স্ট্রেস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস, যেটাকে বলে আনফোল্ডেড প্রোটিন রেসপন্স। নর্মালি প্রোটিন ফোল্ডিং হইতে হয় ঠিক নিয়মে। এটা ফোল্ডিং এর জন্য চ্যাপেরন নামে কিছু প্রোটিন আছে, সেটা প্রোটিনের সাথে বাইন্ড করে। এই মলিকুলগুলো চ্যাপেরন বাইন্ড করে ঠিক মতো ফোল্ডিং এ সাহায্য করে। যদি প্রোটিন ঠিক মতো ফোল্ডিং না হয়, নানা সমস্যা। এখন বডির তো মেকানিজম আছে যে প্রোটিন ঠিক মতো ফোল্ড করার জন্য চ্যাপেরন তৈরি করতেছে। প্রোটিন ঠিক মতো ফোল্ড না হলে সেই প্রোটিনগুলোকে ডিস্ট্রয় করতেছে। আমরা একটু আগে পড়েছিলাম যে ইউবিকুইটিন মেকানিজমে, ইউবিকুইটিন কি বলেছিলাম। তো এইসব মেকানিজম টেকানিজম বাদ দিয়েও যখন আর পারতেছে না সেল, যখন এরপরেও বেশি পরিমাণ জমা হয়ে যাইতেছে সেলে, তখন সেটা হচ্ছে, সেটাকে বলি আনফোল্ডেড প্রোটিন রেসপন্স, মানে স্ট্রেস হয়ে যাচ্ছে। যখন আনফোল্ডেড প্রোটিন বেশি রিলিজ হতেছে, রেসপন্স তৈরি করতেছে, রেসপন্স তৈরি করার পরে সেল কিছু ভূমিকা নিতেছে, কি প্রোটিন সিনথেসিস কমায় দিলাম, অ্যাবনর্মাল প্রোটিন ব্রেকডাউন করলাম, বা এইসব করলেও তখন হইতেছে না। তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে যে স্ট্রেস করতেছে, সেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলার স্ট্রেস বা ইআর স্ট্রেস। এখন যেমন একটা ঘটনা যেমন দেখা যাক, যে এই যে ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এখন বডি প্যানক্রিয়াটিক বিটা সেল কি করবে, সেজন্য আরো বেশি বেশি ইনসুলিন তৈরি করবে। বডি চিন্তা করতেছে শরীরে হয়তো ইনসুলিন নাই, কাজ হইতেছে না কেন, গ্লুকোজ ঢুকতেছে না কেন, তখন আরো বেশি ইনসুলিন তৈরি করবে। এই যে বেশি বেশি তৈরি করা, এই যে ইনসুলিন তৈরি হওয়া, এগুলো তো প্রোটিন। এই প্রোটিনটা তো এক্সেস তৈরি হতেছে, তখন এটা ওই সেলের উপরে স্ট্রেস করবে, এন্ডোপ্লাজমিক স্ট্রেস দিবে। সেখান থেকে আলটিমেটলি কি হতে পারে, সেল ট্রিগার করবে অ্যাপোপ্টোসিস। তাহলে এইভাবেও ডায়াবেটিস আরো খারাপের দিকে টার্ন নিতে পারে। এগুলো জাস্ট ছবি দেখলেই হবে। হাইপোক্সিয়া ইসকেমিয়া করেছি আমরা, এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আর এখন পড়বো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। ইসকেমিয়া পারফিউশন ইঞ্জুরিটা একটু বলে নেই। ইসকেমিয়া হাইপোপারফিউশন ইঞ্জুরি কি, যে আমরা একটা জায়গায় ইসকেমিয়া আছে, সেখানে আমি পারফিউজ করলাম, রিপারফিউশন করলাম, সেটা আরো খারাপ হইলো। কেন হইতে পারে? সব প্রপোজড মেকানিজম, এই যে দেখ, প্রপোজড মেকানিজম এক্সাক্ট কিন্তু বলা যাচ্ছে না যে এটাই হয়েছে, প্রপোজড মেকানিজম। তাহলে এখানে একটা হচ্ছে আমি বলছিলাম মেমব্রেন ড্যামেজ অলরেডি ওই সেলগুলোতে, যেগুলো অলরেডি ইসকেমিক, মানে মরি মরি ভাব, সেখানে আবার অক্সিজেন দিয়েছি। সেই অক্সিজেন যেহেতু সে নিজেই ঠিক মতো কাজ করতেছে না, সে ইনকমপ্লিট অক্সিডেশন করে ফ্রি রেডিকেল তৈরি করবে। অথবা আদার্স যে ওখানকার যে লিউকোসাইট আছে, এন্ডোথেলিয়াল সেল, প্যারেনকিমাল সেল, ওরা ওই ফ্রি রেডিকেল তৈরি করবে। কারণ কি, ওই যে তার মেমব্রেনটাই ঠিক মতো কাজ করতেছে, এই সরি, মাইটোকন্ড্রিয়া ঠিক মতো কাজ করতেছে না। মানে অক্সিজেন দিয়েছি বটে, কিন্তু সে আরো নতুন করে ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। তারপর ক্যালসিয়াম, ব্লাড নতুন করে দিচ্ছে, মানে সেখানে ক্যালসিয়াম গেছে, ক্যালসিয়াম ওভারলোড হয়েছে। ক্যালসিয়াম ওভারলোড হলে কি আমরা জানি, ইনফ্লামেশন। এটা তো বললাম যে যত বেশি ব্লাড তত বেশি ইনফ্লামেটরি সেল হাজির হয়েছে। ইনফ্লামেটরি সেল কি করে একটা ইনফ্লামেটরি সাইটে, আমরা পরে ক্লাস ইনফ্লামেশন করব ইনশাল্লাহ। তো
তো আর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, এটা আননোন রিজন, বলা নাই কিছু। ক্লাস মনে হয় অনেক বড় হয়ে গেছে, এমনকি আমরা আজকে আর আগাবো কিনা এগুলো বলা হয়েছে। আরো টপিক আছে, সেটা হচ্ছে ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন, প্যাথোলজিক ক্যালসিফিকেশন। হয় এটা বলবো, অথবা আজকে ক্লাস শেষ করবো, এটার ছোট টপিক, নতুন ক্লাসে যাব না, পরের দিন হয়তো আমরা ইনফরমেশন শুরু করবো। এটা কি বলবো শর্টকাট কিছু, নাকি যারা আছেন তারাই বলেন, তাহলে আমি আর আগাবো না আর কি। এমন কিছু বলার নাই, শুধু ক্যালসি প্যাথোলজি ক্যালসি, তাহলে ইন্টারসেলুলার ভাই অ্যাকুমুলেশন। অল্প একটু শর্ট করে বলে ফেলেন, আচ্ছা, 5 মিনিট বা এরকম। জি। 5 মিনিটে সব দুটাই বলে ফেলবো। ঠিক জি। আছে। আচ্ছা, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন হচ্ছে যে সেলের ভিতরে বিভিন্ন জিনিসপত্র জমতেছে, সেটা হতে পারে নর্মাল জিনিস, অ্যাবনর্মাল জিনিস, বাইরের জিনিস। ঠিক আছে। একটা সেলের নর্মাল জিনিসই ফ্যাট, সেটা যদি মেটাবলিজম ঠিক মতো না হয়, মানে ঠিক মতো এই জিনিসটা মেটাবলাইজ করতে পারতেছে না, যেটা মেটাবলাইজ করার কথা ট্রান্সপোর্ট করতে পারতেছে না, তখন জমতেছে, যেমন ফ্যাটি লিভার। আরটা কি হতে পারে, শুধু ছবি দেখাইতেছে যে প্রোটিন ফোল্ডিং ঠিক মতো হইতেছে না, প্রোটিন ট্রান্সপোর্ট ঠিক মতো হইতেছে না, সেই মিউটেটেড প্রোটিন সেগুলো, তাহলে সেগুলো জমতে পারে, অ্যাবনর্মাল প্রোটিন। আরটা হচ্ছে না, সবই ঠিক আছে কিন্তু এনজাইম ঠিক নাই, লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ, এনজাইম ঠিক নাই, ও ব্রেকডাউন করতে পারতেছে না, কমপ্লেক্স সাবস্টেন্স হিসেবে জমে জমে যাচ্ছে। আর হতে পারে কি বাইরের সাবস্টেন্স, যেটাকে ব্রেকডাউন করার ক্ষমতাই নেই ছেলের, ও জিনিসই নাই, ও দেখেই নেই কোনদিন চোখে। আচ্ছা, গেল। আর হচ্ছে এই যে স্টেটোসিস, একটু একটা ছবি আছে, হ্যাঁ, ফ্যাটিসেন্স বা স্টেটোসিস কেন হয়, এটা হচ্ছে সিস্টেমিক প্যাথে লিভারের একটা ছবি দেওয়া আছে আগের, বিশেষ করে 10th এডিশন না থাকলে 9th এডিশনে আছে, ওই ছবি থেকে পড়লে এটা বুঝতে সুবিধা হবে, তাহলে প্রতিটা স্টেপ বোঝা যাবে কোনটা কেন কিভাবে হইতেছে। আর ওখানে গেলাম না, পিগমেন্টস এর মধ্যে আমি লাইপোফুসিন বলে ফেলছি, হ্যাঁ, কিভাবে হয় এটা বলে ফেলছি মোটামুটি। এটাকে উইয়ার এন্ড টিয়ার পিগমেন্ট বলা হয়, হ্যাঁ। উইয়ার এন্ড টিয়ার পিগমেন্ট মানে হচ্ছে যে নর্মালি একটা বস্তু বা একটা জিনিস নর্মাল ব্যবহার করলে যে ক্ষয় হয়, সেটাই আসলে উইয়ার এন্ড টিয়ার, এর মানে হচ্ছে এটাই। আমি ল্যাপটপ ব্যবহার করতেছি, এটা যে একটু ইউটিলিটি ক্ষয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এটাই আসলে উইয়ার এন্ড টিয়ার। মানে সেল বেঁচে আছে, সেলের বয়স হচ্ছে, এই বয়স হওয়ার কারণেই কিছু জমে পিগমেন্ট, এই জন্য নাম হচ্ছে লাইপোফুসিন, ও এমনি জমতোই। আচ্ছা। আর হিমোসিডিন, এটাও মোটামুটি একটু বলেছি। হিমোসিডিন জমতে হলে এক্সেস আয়রন লাগে সাধারণত। নর্মালি আয়রনের স্ট্রেস পয়েন্ট ফেরিটিন, যখন ফেরিটিন আর পারতেছে না, তখন হিমোসিডিন হয়ে জমা হয়। আর গেলাম না ওদিকে। এখন আসি প্যাথোলজিক ক্যালসিফিকেশন। প্যাথোলজিক ক্যালসিফিকেশন হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হতে পারে, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হতে পারে। এই জিনিসটা অনেক সময় ভুল করি আমরা, মুখস্থ করার চেষ্টা করি কোনটাতে আয়রন ক্যালসিয়াম লেভেল বাড়বে, কোনটাতে কমবে, এটা মুখস্থ করার কিছু নাই। আমরা কি বলছেন, ডিস্ট্রফি। ডিস্ট্রফি মানে তো বোঝা যাচ্ছে ডিসঅর্ডার জিনিসপত্র এখানে, মানে মানে সেলের ডিসঅর্ডার আর কি। যেহেতু এখানে নেক্রোসিস, তার এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেল ডেড, মানে ডেড টিস্যু। তো ডেড টিস্যুতে ক্যালসিয়াম জমতে কি ক্যালসিয়াম বৃদ্ধি হওয়া লাগবে? যে কোনো জায়গায় যদি নেক্রোসিস হয়, সেল ডেথ হয়, সেল মেমব্রেন রাপচার হয়, সেল মেমব্রেনে গত ক্লাসেই বলছি, সেল মেমব্রেন ড্যামেজ হলে সেল মেমব্রেনে থাকে ফসফোলিপিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো নেগেটিভলি চার্জ। যেহেতু নেগেটিভলি চার্জ, এরা আকর্ষণ করবে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ ক্যালসিয়াম 2 প্লাস পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ আকৃষ্ট হবে, পজিটিভ চার্জ জমা হবে, ক্যালসিফিকেশন হবে। তো তো এই ডেড টিস্যুতে ক্যালসিয়াম জমতে ক্যালসিয়ামের লেভেল বেড়ে যাওয়ার দরকার নেই, নর্মাল ক্যালসিয়ামই হবে, এটাই কনসেপশন। এই ক্লিয়ার থাকলে সবই ঠিক হবে। তো ডেড টিস্যু আমার, ড্যামেজ টিস্যু, নেগেটিভ চার্জ দিয়ে ভরা, সেখানে ক্যালসিয়াম এমনি ছুটে ছুটে আসবে, তার মানে ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকলেও হবে। একটু জাস্ট কনসেপশন ক্লিয়ার করার জন্য বললাম, ডিটেলসে না যাই। আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, ও নর্মাল টিস্যুতে যদি হইতে চায়, তাহলে তো ক্যালসিয়াম লেভেল বৃদ্ধি হতে হবে। নর্মাল টিস্যুতে তুমি ক্যালসিয়াম জমা করবা, তো ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকলে হবে নাকি, বেড়ে যেতে হবে। তো কমন সাইট কোনগুলা? কমন সাইট হচ্ছে জি গ্যাস্ট্রিক মিউকোসা, তারপর কিডনি, আর সিস্টেমিক আর্টারি আর কি, তারপর হচ্ছে এই লাংস। এগুলো কেন এই জায়গাগুলো স্পেসিফিসিটি, মানে কি কারণে এরা আলাদা এখানেই কেন? কারণ হচ্ছে এরা সবাই অ্যাসিড সিক্রেশন করে অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি করে, এই জায়গাগুলো হচ্ছে ক্যালসিয়ামের পছন্দ। এখন একটা সম্পূরক প্রশ্ন, দেখি কে একজন উত্তর দিয়ে আমাকে ধন্য করেন। যদি অ্যাসিডোসিস হয় শরীরে, অ্যাসিডোসিস, তাহলে কি হাইপার ক্যালসিমিয়া হবে না হাইপোক্যালসিমিয়া হবে? এটাই শেষ কোশ্চেন, যদি সেলুলার এজিং সম্পর্কে না জানতে চান, এটাই আজকে শেষ কোশ্চেন।
এসিডোসিস হইলে হাইপারক্যালসিমিয়া হবে নাকি হাইপোক্যালসিমিয়া হবে, কেউ একজন বলেন। আচ্ছা, ধরা যাক, বলবেন না আমি বলবো কিছু, বলেন, চেষ্টা করেন, বলেন বলেন। হইলো না? হাইপোক্যালসিমিয়া হওয়ার কথা। কে, প্রিয়া নাকি? হাইপোক্যালসিমিয়া। আচ্ছা, কেন হচ্ছে এটা হাইপোক্যালসিমিয়া? আচ্ছা, আমরা দেখি হাইপো হবে নাকি হাইপার, সেটা দেখতেছি। ধরা যাক এসিডোসিস। এসিডোসিস মানে কি, শরীরে হাইড্রোজেন আয়ন বেশি, তাই তো? আচ্ছা, এইচ না লিখে এরকম লিখলাম, এটা ধরলাম জি জি, হাইড্রোজেন আয়ন। এগুলো হাইড্রোজেন আয়ন, হ্যাঁ? পজিটিভ। এটা হাইড্রোজেন আয়ন, এসিডোসিস তো, এগুলো হাইড্রোজেন আয়ন মনে করা যাক। আর ক্যালসিয়াম আয়ন ধরা যাক, অন্য একটা কালার দেই, এটা ক্যালসিয়াম, হ্যাঁ? এই ব্লু কালার গুলো ক্যালসিয়াম। তো এইটা হচ্ছে অ্যালবুমিন, মাঝখানে যে আঁকছে এটা হচ্ছে অ্যালবুমিন। এই কনসেপশনটা থাকলে আপনি পরে এই সব মিলাই ফেলবেন আর কি, এসিডোসিস না অ্যালকালোসিস, ক্যালসিয়াম নাকি সব মিলাই ফেলবেন এই কনসেপ্ট। এটা হচ্ছে অ্যালবুমিন, এর সাথে ক্যালসিয়ামও বাইন্ড করে, হাইড্রোজেনে বাইন্ড করে, নর্মাল কথা বলতেছি। ক্যালসিয়ামও বাইন্ড করে, হাইড্রোজেনে বাইন্ড করে। ধরা যাক হাইড্রোজেন আছে বাইন্ড করে, আবার ক্যালসিয়ামও আছে বাইন্ড করে। এই সরি, ধরা যাক হাইড্রোজেন তিনটা আর কি আঁকলাম, ওই ক্যালসিয়াম আঁকি তিনটা, হ্যাঁ? এই একটা, এই একটা, এই একটা, এই যে নর্মাল কন্ডিশনে বাইন্ড করে আছে ধরলাম। এখন কারো এসিডোসিস হয়েছে, এই যে হাইড্রোজেন তার মানে কি বেড়ে গেছে, এগুলো হাইড্রোজেন না লালগুলা, নাকি কি কোনটা কি এক্স, হ্যাঁ, সরি, এই নীলগুলো ক্যালসিয়াম, লালগুলো হাইড্রোজেন, এই গেছে। তো নর্মাল কন্ডিশনে অ্যালবুমিনের সাথে হাইড্রোজেনও লেগে আছে, ক্যালসিয়ামও লেগে আছে। এখন যদি কারো এসিডোসিস হয়, মানে হাইড্রোজেন বেড়ে গেছে অনেক, এই হাইড্রোজেন গুলো বাইন্ড করবে অ্যালবুমিনের সাথে। কাকে সরায় দিয়ে বাইন্ড করবে? ক্যালসিয়ামকে সরায় দিয়ে। ক্যালসিয়ামকে সরায় দিয়ে এখানে তাহলে হাইড্রোজেন ক্যালসিয়ামকে সরিয়ে দিবে, হ্যাঁ। হাইড্রোজেন বাইন্ড করবে, ক্যালসিয়ামকে সরায় দিবে। হাইড্রোজেন বাইন্ড করবে, ক্যালসিয়ামকে সরায় দিবে। কম্পেনসেটরি মেকানিজম, হাইড্রোজেন বাইন্ড করবে, ক্যালসিয়াম সরায় দিবে। তো ক্যালসিয়াম যদি এই বাইন্ড অবস্থা থেকে সরে আসে, সরে সে কোথায় যাবে? অ্যালবুমিনের সাথে বাইন্ড ছিল, সরে সে কোথায় আসবে? প্লাজমাতেই তো, নাকি? তার মানে কি সে কি ফর্ম হইলো? চার্জড ফর্ম নাকি? মানে সে তার বাইন্ড ফর্ম না, ফ্রি ফর্ম। এই ফ্রি ফর্ম ক্যালসিয়ামই তো আমরা মাপি। তাহলে ব্লাডে মানে প্লাজমাতে ক্যালসিয়াম লেভেল বাড়লো না কমলো, বলেন, এবার বলেন। বেড়ে গেল, বেড়ে ঠিক গেল, তাহলে কি হবে? প্লাজমাতে বেড়ে গেল। হ্যাঁ, প্লাজমাতে বেড়ে যাবে, সেই প্লাজমাই তো আমরা দেখি, আমাদের সেরাম ক্যালসিয়াম মাপি, সবকিছু হাইপার সেরাম ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়া। ঠিক আছে, একইভাবে যদি অ্যালকালোসিস হয়, মানে হাইড্রোজেন আয়ন কমে যায়, তখন এখান থেকে হাইড্রোজেন আয়ন সরে সরে আসবে, ওই জায়গায় ক্যালসিয়াম লাগবে, ক্যালসিয়াম ঢুকবে, তাহলে ক্যালসিয়াম লেভেল কমে যাবে, হাইপোক্যালসিমিয়া হবে। ঠিক আছে, এই কনসেপশন থাকবে মাথায়। আজকে ক্লাসে অন্তত একটা জিনিস থাকলো নাকি, কিছু তো লাভ হবে নাকি একটা জিনিস থাকলে। এইভাবে পড়ালেখা করতে হবে, শুধু আজকের পড়ার জন্য না, এইভাবে পড়ালেখা যখন আপনি করতে পারবেন, কোরিলেশন করতে পারবেন, তখন আপনার বুঝবেন যে আপনি এমন লেভেলে পৌঁছে গেছেন যে বস হয়ে গেছেন। কারণ কোরিলেট করে এই জায়গায় যদি আমার পড়া শেষ হয়, যে এখানেই কি বলে, এখানেই বললো ক্যালসিয়ামের কথা, করে কি হবে, এই পর্যন্ত শেষ, এটা এই জায়গাতেই শেষ না, এটা এই জায়গায় অ্যাপ্লিকেশন শেষ না। ক্যালসিয়ামের সাথে তাহলে এসিডি অ্যালকোহলিক ঘটনাটাকে একটু পড়ে ফেললাম, ঠিক আছে না? সেলুলার এজিং, এটা খুব খতরনাক টপিক। সেলুলার সেনেসেন্স, কিছু না, অন্তত একটা টার্ম অন্তত জানি, একটা টার্ম অন্তত শিখে শিখে রাখেন, যে যে কোনো প্রকার সেল ডিভিশন হইলে, আজকে এটাই শেষ বক্তব্য, আর বাড়াবো না, এটা মাথায় রাখেন অন্তত। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলে শেষ করে যাই। যে কোনো প্রকার সেল ডিভিশন যখন হবে, তখন এই যে ক্রোমোজোম গুলো আছে আমাদের, আমার মলিকুলার কথা বলতে ভালো লাগে তো, এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের দুই প্রান্তে এটা বলে টেলোমিয়ার, হ্যাঁ? আমরা সবাই নাম জানি নিশ্চয়ই, টেলো, টেলো মানে এন্ড, হ্যাঁ? টেলো, টেলোমিয়ার। এই টেলোমিয়ার গুলো রিপিটেটিভ সিকোয়েন্স থাকে ডিএনএ, এরা সেল রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনে ইউজ হয় না, এদের কোনো কাজ নাই এরকম যে এক্সপ্রেশন টেক্সপ্রেশন কিছু করে না। যখন সেল ডিভিশন হবে, প্রতিবার সেল ডিভিশনে এদের মাথার এই টেলোমিয়ার একটু করে শর্ট হয়, একটু করে শর্ট হয়। এই টেলোমিয়ার না থাকলে এই জিন, এই ডিএনএ, সরি, এই ক্রোমোজোম, এই ক্রোমোজোম জোড়া লাগে যাইতো, জোড়া লাগে যাইতো। তো ওরা জোড়া লাগার থেকে প্রিভেনশন করে, এবং প্রতিবার সেল ডিভিশনে টেলোমিয়ার একটু করে ছোট হয়ে যায়, যার ফলে একটা সেলের আজীবন ডিভাইড করতে পারে না, সর্বোচ্চ 60 থেকে 70 বার ডিভিশন করতে পারে। কারণ ততদিনে টেলোমিয়ার ছোট হইতে হইতে এত ছোট হয় যে আমার কি এই, নেটওয়ার্কের সমস্যা নাকি দেখো তো? sorry, ইয়া, ওয়াইফাইটা ঠিক আছে কিনা? এত ছোট হয়
যে এই প্রান্তটাকে তখন সুসজ্জিত। ওই যে P53, ওই যে জেনেটিক ওরা চিন্তা করে এটা মনে হয় ড্যামেজ ডিএনএ, এটা মনে হয় ড্যামেজ ডিএনএ, তো ওকে তো আর সেল সাইকেলে যাইতে দেওয়া যাবে না, তখন ও সেল সাইকেল থামায় দেয়, যেটাকে বলে সেলুলার এটা সেনেসেন্স। খুবই ইম্পর্টেন্ট লাগে, তুমি এটাকে বলে আচ্ছা সেলুলার এটা খুঁজে সেনেসেন্স। দিচ্ছি। ঠিক আছে? তো এই এই জিনিসটাকে, এই যে প্রতিবার যে সেল ডিভিশনে ডিএনএ শর্ট হয়, মানে টেলোমিয়ার শর্ট হয়, এটাকে বলে টেলোমিয়ার অ্যাট্রিশন। অ্যাট্রিশন মানে ক্ষয় হওয়া, শর্ট হওয়া, ছোট হওয়া। এটা হচ্ছে টেলোমিয়ার অ্যাট্রিশন। তো যখন টেলোমিয়ার একটু শর্ট হবে, শর্ট হইতে হইতে এমন পর্যায়ে যাবে, তখন সেল ভাববে এটা ড্যামেজ ডিএনএ, ওকে আর সেল সাইকেলে যাইতে দেওয়া যাবে না। সেটাকে বলে সেলুলার সেনেসেন্স বা রেপ্লিকেটিভ সেনেসেন্স। সেনেসেন্স মানে বয়স হয়ে যাওয়া, থামায় দেওয়া। সেনেসেন্স মানে আসলে সেলুলার এজিং, এজিং এরই একটা রূপ। তো এই কারণে সব সেল সারা জীবন গ্রো করতে পারে না, কিন্তু ক্যান্সার সেলের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। টেলোমারেজ নামে এনজাইম রিঅ্যাক্টিভেশন হয়, যার কারণে এই টেলোমিয়ার ছোট হয়। ছোট হলেই টেলোমারেজ আবার এই টেলোমিয়ার সিনথেসিস করে দেয়, যার কারণে এই ক্রোমোজোমের লেন্থ কখনো ছোট হয় না, যার কারণে ক্যান্সার সেল কখনো ডিভিশন থামায় না, সে ইমমর্টালিটি গেইন করে, সে অমর হয়। মানুষের অমরত্ব পাওয়ার নেশা থাকলেও হইতে পারে না, হয় হচ্ছে ক্যান্সার সেল। আজকের এতটুকুই। এ পর্যন্ত কারো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারে। আচ্ছা ভাইয়া, এই যে টেলোমিয়ারের যে ব্যাপারটা, যে সেল ডিভিশন যত হবে তত হচ্ছে টেলোমিয়ারটা ছোট হতে থাকবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা এখন কি মানে একটা বাচ্চাদের ক্ষেত্রে কি ওদের তো গ্রোয়িং এজ, ওদের হ্যাঁ, হ্যাঁ। কতখানি পর্যন্ত ওই মানে সেলও ওই মানে রকমই, ওদের ব্যাপারটা কি হবে? ওদের ওই তো একই গ্রোথ cell। হতেই ষাট হবে, সত্তর তো ডিভিশন সেল হতেই ডিভিশন হবে। মানে অনেক। 60-70 ডিভিশন মানে অনেক, ম্যাক্সিমাম মানে 70 ডিভিশনের পরে যেতে পারে না। 60-70 সেল ডিভিশনই অনেক। আর এমন তো না যে ও যে সেল নিয়ে আসে সেই সেলই আছে, স্টেম সেল আছে না, টিস্যু স্টেম সেল আছে না, মানে এই যে জি স্টেম জি সেল। স্টেম সেল কেন জি জি, স্টেম সেল? মানে ওইটা দিয়ে রিপ্লেস হবে, হ্যাঁ, 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 স্টেম সেল তো ওইটা আছে। যে আর কোনো যেমন সেলকে এই যে, হ্যাঁ, প্রোভাইড আর করবে যে। একটা কথা, স্টেম সেল কেন স্টেম সেল? স্টেম সেলের এটা প্রপার্টি কি? কিছু বুঝেন? স্টেম সেলের প্রপার্টি কিন্তু দুইটা, এটা পাবেন ইয়াতে। যে কোনো, হ্যাঁ, জি, স্টেম সেলের দুইটা প্রপার্টি। একটা হচ্ছে নিজের, কি বলা যায়, নিজের, আরে কি বলে, রিনুয়াল নিজের, হ্যাঁ, প্রপার্টি। হ্যাঁ, সেলফ রিনিউয়াল প্রপার্টি। নিজের পপুলেশন মেনটেন করতে পারে, আবার একটা, যেমন ধরা যাক এটা একটা স্টেম সেল, ও করবে কি, ও অন্য অন্য তৈরি সেলে করে অন্য রূপান্তরিত সেলে হতে পারে। রূপান্তর হবে, নিজেরও একটা তৈরি করবে। ওর অনেক রেপ্লিকেটিভ বুঝছি ক্ষমতা বুঝছি। থাকে। কেন ওর রেপ্লিকেটিভ ক্ষমতা থাকে? কারণ ওর যে টেলোমারেজ এনজাইম, ওর টেলোমারেজ এনজাইম একটু অ্যাক্টিভ থাকে, এই কারণে ওর টেলোমিয়ার শর্টেনিং হয় না। হয় না তা না, হয়, কিন্তু একটু হলে অ্যাক্টিভ থাকে টেলোমারেজ অ্যাক্টিভিটি। এই কারণে ওর নির্দিষ্ট পরিমাণ ওরও থাকে, কিন্তু অনেক বেশি সেটা। কিন্তু ক্যান্সার সেলে টেলোমারেজ অ্যাক্টিভই হয়ে যায়, হয়ে গেলে এই টেলোমিয়ার শর্টেনিং হয় না। শর্টেনিং না হলে ও রেপ্লিকেশন করতেই থাকে, মানে যেটাকে আমরা বলি যে ইমর্টালিটি। এই যে দেখেন টেলোমারেজ অ্যাক্টিশন, এটা হচ্ছে সেলুলার সেনেসেন্সে হয়। এই যে টেলোমারেজ এনজাইম অ্যাক্টিভ হয় ইয়াতে, টিউমার সেলে। আর অনেক কিছু হয়। এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা হচ্ছে সুন্দর ছবি দিছে বোঝার জন্য, এক কথায় সব আছে এখানে। দেখি একটু, এই যে দেখেন টেলোমিয়ার লেংথ, দেখতে পাচ্ছেন সবাই? জি জি। এই যে দেখেন টেলোমিয়ারের লেংথ বোঝানো হচ্ছে গ্রাফের এদিক দিয়ে, মানে এদিকে হচ্ছে মানে কি, এদিকে যত যাবেন লেংথ তত বেশি। এদিকে সেল ডিভিশন, সেল ডিভাইড করবেন, আস্তে আস্তে টেলোমিয়ারের লেংথ কমতেছে। এই দেখেন, এই যে টেলোমিয়ার লেংথ সোমাটিক সেল, আস্তে আস্তে সোমাটিক সেলে কি হইতেছে, লেংথ কমতেছে। কিন্তু একটা জায়গায় গিয়ে এই আটকে সেলে যাচ্ছে। লেংথ আর কমতেছে না, এই যে ক্যান্সার সেল হয়ে গেছে, অথবা বাড়তেছে টেলোমারেজ অ্যাক্টিভ হয়ে ক্যান্সার সেল। আর দেখেন স্টেম সেল, দেখেন টেলোমিয়ার লেংথ কমতেছে কিন্তু অত বেশি না। আর জার্ম সেলে দেখেন, এই যে টটিপটেন্ট জার্ম সেল, প্লুরিপটেন্ট জার্ম সেল, ওর দেখেন টেলোমিয়ার কমতেছে না, কারণ ওর তো অনেক তৈরি করতে হবে এক জীবনে, অনেক সেল তৈরি হতে হবে। ঠিক আছে? ক্লিয়ার না? আর কোনো প্রশ্ন আছে? জি। হ্যাঁ, বলেন। আম, আচ্ছা ভাই, আমরা যত বেশি খাবার খাবো তত বেশি আমাদের মেটাবলিজম হবে আচ্ছা, এবং সেল ও ওইটা, ডিভিশন হবে, হ্যাঁ, আমাদের এজিং প্রসেস বাড়বে, এই তো এজিং এর হ্যাঁ, দিকে হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো ওই যে ফেসবুক পোস্ট দিয়েছি, ওটার পরে মোটামুটি অ্যানালাইজ এই জায়গা আছে, এই জায়গাটায়, এই যে ডিসরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং। হ্যাঁ, এই দেখেন, যদি আপনার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কম সিক্রেশন হয়, বা ইনসুলিন কম সিক্রেশন আসে, টর্মর দরকার নাই, তাহলে আপনার ট্রান্সক্রিপশন অল্টারড হয়ে ডিএনএ রিপেয়ার ভালো হবে, প্রোটিন হোমোস্টেসিস ভালো হবে। প্রোটিন হোমোস্টেসিস মানে ওই যে মিসফোল্ডেড প্রোটিন কম তৈরি হবে, প্রোটিন ফোল্ডিং ঠিক মতো হবে, ডিএনএ ইনজুরি রিপেয়ার হতে সাহায্য করবে, যেটা আপনার আসলে এজিংটাকে কাউন্টারাক্ট করবে, আপনি সহজে বুড়ো হবেন না।
আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে রাখলাম, ইনফ্লামেশনে দেখা হবে। আচ্ছা ভাইয়া, পরের ক্লাসগুলো একটু আগে হলে ভালো হয়, মানে অনেক রাত হয়ে যায়, 10টা বেজে আসলে যায় আগে মানে। 10টার আগে আমারও একটু ঝামেলা, আবার অনেক ওই যে পোল দিয়েছিলাম ফেসবুকে, মোটামুটি 10টার পরেই সবাই আসলে। আর ভাই মানে এই ছুটির হ্যাঁ, দিনগুলোতে হলে অন্য টাইমে হলে ভালো হয়, কারণ ওই যে আমাদের রাত জাগা ব্যাপারটা তো আসলে বুঝতে পারছি, বুঝতে পারছি, একটা হ্যাঁ। ইয়ে হয়ে যায়। ছুটির দিন আমারও আসলে সমস্যা হয়, মানে শুক্রবার আমি পারি না। আচ্ছা ভাই, ভাই আপনি যে ফ্রি ক্লাস নিচ্ছেন এটাই তো অনেক বেশি, আপনার সুবিধা মতো হলেই হয়। ওই শুক্রবারে আমরা আমি অনেক ব্যস্ত বেনিফিটেড থাকি, হচ্ছে। হ্যাঁ। যাই হোক, ওই আচ্ছা ভাই, আপনার সুবিধা সম্ভবত মতো শুধু নিলেই হবে। একদিনই করবো আর কি, বৃহস্পতিবারে ইনফরমেশন ক্লাসটা করলে মনে হয় ভালো হবে। আর জি জি। এগুলো একটু বোরিং তো, ফার্স্ট চ্যাপ্টার গুলো আস্তে আস্তে মজা, ইনফরমেশন। ভাই আগের ক্লাসটা কি রেকর্ডেড আছে? ওইটা আমরা আরেক একটু ক্লাস দেখবো আর রেকর্ডেড কি, আছে, যদি হয়। ইউটিউবে দেওয়া আছে, ওখানে আচ্ছা ইউটিউবের লিঙ্ক ঠিক আছে দেওয়া ভাই, আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে জি জি। ধন্যবাদ। আর শোনেন একটা কথা, সেটা হচ্ছে জি ক্লাস ভাই। কেমন লাগলো এটা একটু গ্রুপে যদি পোস্ট দিতেন তাহলে আমার ভালো হয় আর কি। মানে আমিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই, জি। বুঝেন তো, এই ফ্রি ক্লাস হ্যাঁ করাইতেছি, হ্যাঁ একটা হ্যাঁ নিজের একটা সেলফ হ্যাঁ হ্যাঁ মোটিভেশন একটা স্যাটিসফ্যাকশনের দরকার আছে, হ্যাঁ, ব্যাপার আছে। স্যাটিসফ্যাকশন ব্যাপার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। জি ভাই, আসসালামু আলাইকুম।